আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, লাইভে আপনাদেরকে স্বাগতম। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় মাস্টার বইয়ের নাউন অংশ। আমরা এর আগে প্রপার নাউন পর্যন্ত দেখছিলাম। এই যে প্রপার নাউনের দা পদ্মা ইজ আ রিভার, এখানে এই প্রশ্নের সলভটাও দিয়েছিলাম যে পদ্মার আগে দা সহকারে আসলে আন্ডারলাইন হবে, কারণ পদ্মার সাথে যে দাটা আছে এটা হলো বিল্ট ইন, মানে এর সঙ্গে ফিক্সড। তো এই কারণে শুধু পদ্মার নিচে আন্ডারলাইন হবে না, পদ্মার আগে দা বসবে এবং এর মানে দা পদ্মা সহ আন্ডারলাইন হবে। এক্ষেত্রে দেখেন কমন নাউন, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায়, মানে ইন জেনারেল যেটা দ্বারা কমপক্ষে একের অধিক মানে কমপক্ষে দুইজন বোঝাবে, দুই বা ততোধিক লোকজনকে বোঝাবে যে নাউন দ্বারা, এই নাউনটাই হচ্ছে কমন নাউন। যেমন এখানে দেখেন ম্যান, ঠিক আমি ম্যান, আমার মতো রহিম করিম যেটাই থাকুক, যে নামই থাকুক তারাও ম্যান। আর একটা বিষয় ম্যান আর উম্যান, তো উম্যানের ক্ষেত্রে উইমেন, তো উম্যানের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন মেয়েরাও মানুষ, আমরা বলি ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তার মানে কি মেয়েরা অমর? আসলে তা না, এক্ষেত্রে ম্যান দ্বারা উম্যানদেরও নির্দেশ করতেছে, মানে ম্যানের মধ্যেই উম্যান আছে। তো কমন নাউনের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এরা সাধারণত সংখ্যায় একাধিক হবে এবং এদেরকে গণনা করা যাবে। গণনা করা যাবে মানে এদের পূর্বে 2, 3, 4, 5, 6, তারপরে সাম, সেভারাল, মেনি, এই জাতীয় যে গণনাবাচক অ্যাডজেক্টিভগুলো আছে কাউন্টেবল করার জন্য, এই অ্যাডজেক্টিভগুলো বসবে বা ডিটারমিনারগুলো বসবে। ঝামেলাটা কোথায় দেখেন আপনাদেরকে বলি, আমরা যে অ্যাডজেক্টিভ বলি ট্রেডিশনাল গ্রামারে, যেগুলো আমরা সংখ্যাবাচক শব্দগুলো বলি নাউনের সংখ্যা নির্দেশ করে, সেটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট, এইগুলাকে অ্যাডজেক্টিভ বলা হয় ট্রেডিশনাল বা ক্লাসিক্যাল গ্রামারে। কিন্তু মডার্ন গ্রামারে এইগুলোকে বলা হয় ডিটারমিনার। ডিটারমিনারের মধ্যে এগুলো মূলত আসে কোয়ান্টিফায়ারের মধ্যে, যেগুলো পরিমাণ বা সংখ্যা বোঝাচ্ছে। আবার আমেরিকান ইংলিশে কোথায় ঝামেলা দেখেন, আমেরিকান ইংলিশে আবার এরা অ্যাডজেক্টিভের মধ্যেই থাকে। একটা হলো ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যেগুলো দ্বারা দোষ, গুণ, অবস্থা, আকৃতি, রং এইগুলো যখন বোঝায়, এইগুলোর ক্ষেত্রে আমরা এদেরকে বলতেছি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আর একটা হলো লিমিটিং অ্যাডজেক্টিভ। লিমিটিং অ্যাডজেক্টিভ কোনগুলো? এই যে আমরা যে ডিটারমিনার গুলা বললাম, বিভিন্ন সংখ্যা, পরিমাণ, এইগুলোকে বলা হয় লিমিটিং অ্যাডজেক্টিভ। মানে ঝামেলাটা এখনো রয়ে গেছে আমেরিকান ইংলিশে এখনো। এই যে আমরা ডিটারমিনার বললাম, এইগুলো সাধারণত ডিটারমিনার থাকলে এদেরকে আমরা লিমিটিং অ্যাডজেক্টিভের মধ্যে নিয়ে যাই।
তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, সংখ্যা একের অধিক এবং এদেরকে গণনা করা যাচ্ছে। আমাদের যে ঝামেলাটা বাঁধে, এখানে আমার অবশ্যই লিখে দেওয়া উল্লেখ ছিল, মানে উচিত ছিল, লিখে দেওয়া উচিত ছিল, সেটা কাউ লিখে আছে, সেটা হলো আর একটা রোজ। রোজ বিভিন্ন গ্রামার বইয়ে রোজকে প্রপার নাউন বলা আছে, কিন্তু আসলে ওইটা ভুল। রোজটা হচ্ছে স্পেসিফিক কমন নাউন, মানে সুনির্দিষ্ট কমন নাউন, কারণ এটা এক ধরনের ফ্লাওয়ার। রোজটাও কমন নাউন, আবার ফ্লাওয়ারটাও কমন নাউন। এখানে দেখেন খাও, শিপ, এরা এলিফ্যান্ট, এরা কিন্তু অ্যানিমাল। ফিশও কিন্তু অ্যাকোয়াটিক অ্যানিমাল, জলজ প্রাণী। তাহলে রোজ, এই যে খাও, শিপ, এলিফ্যান্ট, ফিশ, এরাও অ্যানিমাল। এবং দেখেন ফ্লাওয়ার, এখানে রোজ বা যে কোনো নামই থাকুক, তাহলে কমন নাউনের ক্ষেত্রে এরা সংখ্যায় একের অধিক হবে এবং এদেরকে গণনা করা যাবে। তো গণনা করা গেলে এদের পূর্বে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ বসবে, অথবা সংখ্যাবাচক যখন অ্যাডজেক্টিভ বসবে সেক্ষেত্রে এদের প্লুরাল হবে। যেমন ম্যান আছে, ম্যানের প্লুরাল করতে গেলে আমাদের ম্যান থেকে হয়ে যায় মেন। যেমন এ ম্যান বা ওয়ান ম্যান হয়ে গেল টু বা থ্রি ম্যান। বয়, এ বয়, টু বয়েজ। এ গার্ল, টু গার্লস। ঠিক একইভাবে দেখেন এ স্টুডেন্ট, টু স্টুডেন্টস। টিচার, আ টিচার, টু টিচার। ডক্টর, মেনি ডক্টরস। এ বুক, মেনি বুকস বা সাম বুকস। পেন্সিল, আ পেন্সিল, মেনি পেন্সিল, টু পেন্সিলস। এগুলো পেন, তারপরে আমরা ব্যবহার করতে পারি টু পেন্স বা মেনি পেন্স। ক্যান্ডল, একই বিষয়, এগুলো গণনাযোগ্য। ঝামেলাটা এই যে বললাম, কাউকে অনেকে প্রপার নাউন মনে করে না, কাউ, শিপ, এলিফ্যান্ট। অনেকে বলে যে দা, মানে এলিফ্যান্টের ক্ষেত্রে অনেকে বলে যে এলিফ্যান্ট কেন আমাদের প্রপার নাউন হলো না। তো এগুলো দেখবেন, এগুলো কিন্তু আমরা এদের আগে আর্টিকেল ইউজ করতে পারবো, আবার এদের পূর্বে সংখ্যাবাচক করে এদের প্লুরাল করতে পারবো। যদিও শিপের প্লুরালটা শিপই বলা হচ্ছে, এ শিপ, টু হলে শিপ হবে, মানে শিপের প্লুরাল হয় না। কিন্তু দেখেন এ কাউ, টু কাউস, মেনি কাউস, অথবা এ হার্ড অফ কাউস। তাহলে ফিশের প্লুরালটা দেখেন, এখানে শিপের প্লুরাল শিপ, ফিশের প্লুরাল ফিশ। ফিশেস দুটোই হয়, সাধারণত সংখ্যাবাচক হলে ওয়ান ফিশ, টু ফিশেস হওয়ার কথা, কিন্তু সেটা হবে না, হবে টু ফিশ। তাহলে রিভার, এই যে আমরা দেখে আসলাম আগে দা পদ্মা। দা পদ্মা যেমন একটা রিভার, তেমনি দা মেঘনা একটা রিভার, দা যমুনা একটা রিভার, দা নীল একটা রিভার, দা অ্যামাজন। এই যে বিভিন্ন নদীর একটা সাধারণ যে নাম, সেটাই হচ্ছে রিভার। ফ্লাওয়ার, সেটা আমাদের রোজ হতে পারে, মেরিগোল্ড হতে পারে, বিভিন্ন ধরনের যে ফুলগুলো আছে। তাহলে যখন সুনির্দিষ্ট বোঝাচ্ছে কমন নাউনটাকে, তখন এদেরকে বলা হয় স্পেসিফিক কমন নাউন, আর এরা তো হলো জেনারেলাইজড কমন নাউন, যেগুলো সাধারণভাবেই বোঝায়। তারপরে আসেন বি, মৌমাছি। এর আগে আমরা ব্যবহার করতে পারি দা বি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিইং। রোভার, রোভারের জায়গা হতে পারে পাইরেট। এই যে সোমালিয়ান জলদস্যুরা আমাদের ক্রুদের আটকিয়েছিল। এবার আসেন সোলজার, ডি এর উচ্চারণ কিন্তু জয়ের মতো, সোলজার। এখন সোলজার, এখানে যদি একটা স্পেসিফিক নাম দিই, বলা হলো রাজা, তখন কিন্তু এটা হয়ে যাবে প্রপার নাউন, তখন এটা ক্যাপিটাল। তেমনি এই যে দেখেন টু সোলজার্স, এ সোলজার, মেনি সোলজার্স। ঠিক একইভাবে কিং, কিং অনেকে হয়, কিং এর যখন সুনির্দিষ্ট নাম থাকবে সেটা প্রপার নাউন। একইভাবে ক্যাপিটাল, ক্যাপিটাল রাজধানী, যেমন ঢাকা ইজ আ ক্যাপিটাল, ঢাকা যেমন একটা রাজধানী, অথবা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তেমনি অন্যান্য দেশেরও ক্যাপিটাল আছে, এটা কমন নাউন। সিটিটাও একইভাবে, বাংলাদেশে অনেকগুলো সিটি আছে। তো সিটিগুলো কমন নাউন, যখন স্পেসিফিক নেম দিবেন, যেমন রাজশাহী একটা সিটি, ঢাকা একটা সিটি, ঢাকা, রাজশাহী, গাজীপুর, এগুলো সিটি।
যাই হোক, গাজীপুর সিটি না, সিটি কর্পোরেশন। ইদানিং জেনারেল নলেজেও দুর্বল হয়ে যাচ্ছি দিনে দিনে, কারণ জেনারেল নলেজ চর্চা বাদ দিয়েছি, শেষে ভুলে যাবো যে বিভাগ কয়টা। যাই হোক, রিং, রিংটা আমাদের কমন নাউন। ধরেন আমার এই একটা আঙ্গুল, তো আমাদের রিং ফিঙ্গারে একটা রিং থাকলো, আমি সবগুলো ফিঙ্গারেই কিন্তু রিং ব্যবহার করতে পারি। যদি ব্যবহার করি সেক্ষেত্রে দেখেন রিংকে গণনা করা যাবে। এইটা তৈরি রিংটা কি থেকে, ম্যাটেরিয়াল সেটা আমাদের সিলভার হোক অথবা গোল্ড হোক, গোল্ড থেকেই হলো অথবা ডায়মন্ডের হোক, তো রিংকে গণনা করা যায়। এ রিং, টু রিংস, মেনি রিংস, তো এটা হচ্ছে আমাদের কমন নাউন। কান্ট্রির ক্ষেত্রেও একই অবস্থা। বাংলাদেশ একটা কান্ট্রি, তেমনি ইন্ডিয়া একটা কান্ট্রি। যখন সুনির্দিষ্ট নাম দেবো ওইটা প্রপার, না হলে এইটা কমন কান্ট্রি। টেবল একই ব্যাপার, চেয়ার, টেবল, এইগুলো ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি, এগুলোকে গণনা করা যায়। রিং, টেবল, চেয়ার, এইগুলো ম্যাটেরিয়াল নাউন থেকে। যেমন টেবল কি থেকে তৈরি, কাঠ থেকে, উড থেকে। চেয়ার উড থেকে, এখানে উড আমাদের দেখা যায়। তো ভালো কথা, এর উপকরণটা হচ্ছে উড। উডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর এর থেকে উৎপন্ন হওয়ার পরে এ চেয়ার, টু চেয়ার্স, থ্রি চেয়ার্স, ঠিক একইভাবে টেবলের ক্ষেত্রেও তাই। জি, ওয়ান টেবল, টু টেবলস। রিং এর ক্ষেত্রে এর উপাদান হচ্ছে গোল্ড অথবা সিলভার অথবা ডায়মন্ড, যেটাই হোক। তাহলে আমরা প্রথম ডেফিনেশনটা দেখিনি। বলছে দেখেন, এ নাউন দ্যাট নেমস, এ নাউন মানে কোনো নাউন বা একটা নাউন, দ্যাট নেমস, এখানে নেম কিন্তু ভার্ব হইছে, নাম দেয়। এ জেনারেল ক্লাস অফ এ পারসন, মানে একটা সাধারণ শ্রেণীর ব্যক্তি। প্লেস অফ থিংস, এখানে কিন্তু ভুল আছে, জেনারেল ক্লাস অফ পারসন, প্লেসেস এইগুলো হওয়া উচিত, কারণ এখানে যদি আমাদের প্লুরাল করা আছে। এগুলো অনেক আগের প্রশ্ন, চেকিং করার সুযোগ নেই। আমি বাজারে যে গাইডগুলো পেয়েছিলাম ওইগুলো থেকে এগুলো কপি করছি, কিছু করারও নাই। তারপরে চেক করে দেখবো, যদি টাইপিং মিস্টেক হয়ে থাকে নেক্সট টাইম এগুলো সংশোধন করে দেব। তাহলে কি হচ্ছে, এ নাউন মানে কোনো নাউন দ্যাট নেমস যা, এ নেমস আ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেসেস, পারসনস, প্লেসেস অর থিংস ইজ আ, তাহলে এটা কোন নাউন হবে? দেখেন অপশন এইতে এই প্রপার নাউন, বিতে জেনারেল নাউন, জেনারেল, এর উচ্চারণ হবে না, জেনারেল। তারপরে দেখেন পারফেক্ট নাউন, কমন নাউন, তাহলে এখানে হবে কমন নাউন, কারণ এটা জেনারেলি একটা শ্রেণীকে বোঝাচ্ছে যেখানে সাধারণত একের অধিক থাকে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে এখানে রাইট আনসারটা হবে কমন নাউন। ইন জেনারেল, যে শব্দটা দ্বারা ইন জেনারেল অনেককে বোঝায়, সেটাই হচ্ছে আমাদের কমন নাউন। পরেরটাই দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। তো আমরা আগে দেখে আসলাম দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। ঠিক একইভাবে আমরা এখানে দেখালাম যে রিভার সেটা পদ্মা, মেঘনা, যমুনা, যেটাই হোক, এটা একটা জেনারেল নেম। এই জেনারেল ক্লাস অফ থিংস বোঝাচ্ছে, মানে রিভারের নাম, রিভার মানে পদ্মা, মেঘনা, এগুলো সামগ্রিকভাবেই বোঝাচ্ছে। তো এক্ষেত্রে দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এই প্রশ্নটা অবশ্য প্রথম 19 সালে আসছে, তারপরে আবার বিসিএস এ রিপিট হয়েছে, তারপরে আবার এলজিআরডির সহকারী পদে 23 সালে আসছে। তো ম্যাটেরিয়াল, কালেকটিভ, প্রপার, কমন। তো এখানে দেখেন রিভার, রিভারের উপাদান কি? ওয়াটার। যদি নদীতে পানি না থাকে তাইলে কেমনে হলো? এটা ম্যাটেরিয়াল নাউন। রিভার এখানে যে কোনো নাম হোক, দা পদ্মা, দা মেঘনা, দা নীল, দা অ্যামাজন, মানে হোয়াট এভার, সুনির্দিষ্ট স্পেসিফিক নাম যখন আসবে, অথবা এমন হতে পারে দা রিভার নীল, দা রিভার পদ্মা, তখন রিভার কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। তো সেক্ষেত্রে এই রিভার যখন আবার ক্যাপিটাল লেটারে থাকবে, অন্য দা রিভার পদ্মা এমন যদি হয়, দেখেন দা রিভার পদ্মা, অথবা দা নীল, এর সাথে যদি ক্যাপিটালি বাই চান্স ব্যবহার, এই যে আমরা এইভাবে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এটা আবার রিভার প্রপার নাউন হয়ে যাবে।
তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, নো ডাউট এটা আমাদের কমন নাউন। পরে দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, আমরা আগে দেখে আসলাম ম্যান, ম্যানের প্লুরাল করা যাচ্ছে ম্যান থেকে মেন, ওয়ান ম্যান, আ ম্যান, টু মেন, মেনি মেন, সাম মেন, ফিউ মেন, ফিউ মেন। তাহলে এক্ষেত্রে ম্যানটা হচ্ছে কমন নাউন। এখন ম্যান মানে সুনির্দিষ্ট একটা ম্যান, আমি এখানে বলতেছি জাহাঙ্গীর, তখন কিন্তু আবার হয়ে যাচ্ছে প্রপার নাউন। এখন আমার শরীরে দেখেন কি আছে, আমার এই যে কমন নাউনের উপাদান, আমি কিন্তু কমন নাউন, তাহলে কমন নাউনের উপাদানগুলো হবে আবার কিন্তু ম্যাটেরিয়াল নাউন। কিরকম দেখেন আমার শরীরে কি কি আছে, যেগুলো ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্লাড আছে, ফ্লেশ আছে, এই যে ফ্লেশটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, ব্লাডটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এখন আবার বলতে পারেন আপনার শরীরে মানে উপাদান হিসেবে তো দাঁতও আছে, তো দাঁত কেন কমন নাউন হলো ভাই? উপকরণ হলে এটা গণনাযোগ্য, যেমন টুথ, টিথ, এ টুথ, টু টিথ, থ্রি টিথ, এগুলো গণনাযোগ্য। গণনাযোগ্য আবার উপকরণ হলে সেইটা যদি একের অধিক থাকে সেক্ষেত্রে সেইটা হবে কমন নাউন। যেমন আমার চোখে দেখেন আই আছে, সরি আমার ইয়েতে ফেসের মধ্যে আছে কি ধরেন আই আছে, একটা দুইটা আছে, তাহলে ওয়ান আই, টু আইস, তার মানে এইগুলো কমন নাউন, কারণ এটাতে ক্যাপিটাল করা যাচ্ছে না। যেমন এই যে চুল আছে মাথায় অনেকগুলা, যখন এটাকে আমি সামগ্রিকভাবে বুঝাবো তখন এটা আনকাউন্টেবল নাউন। যখন একটা দুটা করে যে আলাদা আলাদা ভাবে, তখন কিন্তু এটা আবার কাউন্টেবল হতে পারে। আবার দেখেন ম্যানের যে বৈশিষ্ট্যগুলো আছে, ম্যানের কি আছে ধরেন লাইফ, সেক্ষেত্রে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মানুষের কি আছে, বাত আছে, জন্ম আছে, ডেথ আছে, মৃত্যু আছে। তারপরে এর স্বাভাবিকভাবে শুরু করি, চাইল্ড যখন থাকে, বেবি থেকে বেবিহুড, চাইল্ডহুড, বয়হুড, তারপরে ইউথ, যৌবনকাল। তো এই যে বিভিন্ন ধরনের ফাদারহুড, মাদারহুড, এর যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই যে মানুষের যে সমষ্টি হতে পারে, গ্রুপ হতে পারে, টিম হতে পারে, সোসাইটি হতে পারে, এইগুলোকে আবার এই সমষ্টিবাচক নামগুলোকে আমরা বলি কালেকটিভ নাউন। পরেরটাই দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। এই প্রশ্নটা অনেকবার আসছে, দেখেন প্রচুর এই প্রশ্ন আসছে প্রচুর পরীক্ষায়। এগুলো আসলে এত ডিপে যে শেখানোর কিছুই নাই, আপনারা সবাই জানেন। দেখেন তারপরেও দায়িত্বের খাতিরে বলে দেওয়া আর কি, কারণ অনেক দুর্বল শিক্ষার্থী আছে, তারা এই বিষয়গুলোও বুঝে না যে এখানে তো প্রশ্নে ক্যাপিটালে গার্ল দিয়েছে, এটা প্রপার নাউন নাকি, এইরকমও কনফিউজড হয়। অনেক শিক্ষার্থী প্রশ্ন করে দেখতে পাই যে ম্যান ছোট হাতের দেখছে মাস্টার বইয়ে, কিন্তু পরীক্ষায় আসছে বড় হাতের। তখন প্রশ্ন করে যে স্যার পরীক্ষায় তো আসছে ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। আরে বাবা, ক্যাপিটাল লেটারে মানে এটা মূলত সেন্টেন্সে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যে বাক্যের শুরুতে তো যে কোনো শব্দ বসলেই, যেমন ওয়াটার, এটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু বাক্যের শুরুতে বসলে কি হচ্ছে, এটা ক্যাপিটাল হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন শুরুতে বসলে, যেমন কাইন্ডনেস, ওয়াটার, ওই যে বললাম ব্লাড, যেটাই হোক, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, তো ব্লাডও ম্যাটেরিয়াল নাউন, আবার ওয়াটারও ম্যাটেরিয়াল নাউন। মানে আপনার জন সতত আপন, আপন কখনো পর হয় না। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার মানে ব্লাডের ঘনত্বটা পানির চেয়ে বেশি। ব্লাড ইজ থিকার, থিক মানে ঘন, মানে ব্লাড বেশি ঘন। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে এয়ার ইজ থিনার দেন ওয়াটার, লাইটার দেন ওয়াটার মানে হালকা। তো এক্ষেত্রে এয়ারটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। তো যাক, আমরা ওইদিকে যাচ্ছি না, আবার ওয়াটার ম্যাটেরিয়াল নাউন। তো এক্ষেত্রে শিক্ষার্থীরা কনফিউজ হয়, পরীক্ষায় অনেকে আসলে যে এখানে গার্ল স্মল লেটারে দেখলো, আবার ক্যাপিটাল, এখানে কি সেটা বিষয় না। আমাদের দেখতে হবে যে সেন্টেন্সে যদি আমরা লিখি, সেক্ষেত্রে মাঝখানে বা শেষে যদি লিখি, তখন কি ওটা ক্যাপিটাল থাকবে? ক্যাপিটাল সাধারণত থাকবে না। যেমন দেখেন, এটা যদি এমন হয় যে আই মেট এ গার্ল carrying a bouquet of
ফ্লাওয়ার, এ ক্যারিং এ বুকে, বিও কিউ, বুকেই, এর উচ্চারণ এই শেষে কিন্তু টি এর উচ্চারণ হবে না। বুকে অফ ফ্লাওয়ার্স, বুকে অফ ফ্লাওয়ার্স। তাহলে দেখেন আই মেট এ গার্ল ক্যারিং, মানে কি হু ওয়াজ ক্যারিং এ বুকে অফ ফ্লাওয়ার্স। তাহলে এখানে গার্লটা কি নাউন হচ্ছে? কমন নাউন। তাহলে দেখেন অনিতা ইজ আ গুড গার্ল, এখন অনিতার জায়গাতে যে কোনো নামই আপনি বসাতে পারেন, সুস্মিতা হোক, মানে যে কোনো নামই হোক, মেয়েদের যে কোনো নামগুলোই বসাতে পারবেন, অথবা রীতা হোক, রিয়া হোক, অনিতা আছে, অথবা নিতা হোক, নিতা আম্বানি। তো নিতা আম্বানি এখন তো উমেন গ্র্যান্ডমাদার হয়ে গেছে। তো যাই হোক, দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল অথবা অনিতা ইজ আ গুড গার্ল, এখানে গার্ল শব্দটা, তাহলে কি হচ্ছে এটা আমাদের, এটা কমন নাউন। এখানে দেখেন প্রপার নাউন কি, অনিতা। অনিতা হচ্ছে প্রপার নাউন, কারণ সুনির্দিষ্ট একটা গার্ল। পরেরটা আসি আমরা, এই যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়, একই বিষয়। এখানে গার্ল এটা ফিমেল আছে, এটা বয় মেল। তো এখানে যেমন আছে কি অনিতা ইজ এ গুড গার্ল, এমন হতে পারে যে সুমন ইজ এ গুড বয়, সুমন ইজ আ গুড, অথবা ব্যাড বয়, ব্যাড বয়। ঠিক আমরা আগে দেখে আসলাম, দেখেন দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফ্যান্ট শব্দটা, এইটা নিয়ে অনেক শিক্ষার্থী এক সময় প্রশ্ন করতো যে এলিফ্যান্ট কেন প্রপার হবে না, ভাই সামনে দা আছে, সামনে দা আছে, এখানে কিন্তু আর ক্যাপিটাল লেটারে হওয়ার সুযোগ নাই, এখানে কিন্তু স্মল লেটারে আছে। তো সেই ক্ষেত্রে প্রথমেই তো এর অস্তিত্ব হারিয়ে ফেলছে। কিন্তু আমরা উপর দিকে যাই, দেখেন দা পদ্মা ক্যাপিটাল লেটারে, দা নীল, দা মেঘনা, দা যমুনা, আমরা কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখবো দা থাকলেও। তাহলে এটা হলো স্পেসিফিক কমন নাউন। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখন এখানে দেখেন স্ট্রেংথটা কি, এলিফ্যান্টের বৈশিষ্ট্য, তার অবস্থা, তার কি আছে, ব্যাপক শক্তি আছে বা খুব বেশি শক্তি আছে। সেক্ষেত্রে এটা কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এলিফ্যান্টটা হচ্ছে কমন নাউন। এলিফ্যান্ট শব্দটা তাহলে প্রপার হচ্ছে না, এটা হবে কমন। কারণ এটা দেখেন আমরা এইভাবে লিখতে পারি, দ্য এলিফ্যান্টের জায়গায় আমরা লিখতে পারি এলিফ্যান্টস হ্যাভ গ্রেট স্ট্রেংথ, এলিফ্যান্টস করতে পারবো। এখান থেকে সরে এটা তখন কিন্তু ক্যাপিটাল হবে আবার, এলিফ্যান্টস হ্যাজ এর জায়গায় হ্যাভ। স্পোকেনের ক্ষেত্রে কিন্তু প্লুরাল টাইপ ব্যবহার হয় কিভাবে, যেমন দেখেন দা কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, অথবা এ খাও ইজ আ ইউজফুল অ্যানিমাল, দা খাও ইজ আ ইউজফুল অ্যানিমাল, অথবা এ খাও ইজ আ ইউজফুল অ্যানিমাল। এইটা মূলত রাইটিং এর ক্ষেত্রে, তবে দাটা প্রেফারেবল, মানে আমরা এটাই বেশি ব্যবহার করি, দা খাও ইজ আ ইউজফুল অ্যানিমাল। কিন্তু স্পোকেনের ক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল ইউজটাই বেশি করি, কিরকম, খাউজ আর ইউজফুল অ্যানিমাল, অথবা আমি বলতেছি আম আমার প্রিয় ফল। তো আগে ট্রেডিশনাল গ্রামারে কি ছিল, যেহেতু ম্যাঙ্গো ম্যাটেরিয়াল নাউনের মধ্যে ছিল, তখন আমরা বলতাম ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। কিন্তু এখন মডার্নে এটাকে কাউন্টেবলের মধ্যে ধরা হয়, এ কারণে আর এখন ম্যাঙ্গো বলার সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা কি বলবো, দ্য ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফুড, অথবা এ ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফুড। ভালো কথা, কিন্তু ব্যবহারটা রাইটিং এর ক্ষেত্রে মানে বেশি প্রচলিত, সেটা হচ্ছে দ্য ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। কিন্তু স্পোকেনের ক্ষেত্রে ম্যাঙ্গোজ আর মাই ফেভারিট ফ্রুট, ম্যাঙ্গোজ আর, এটা ব্যবহার করবেন।
পরের এক্সাম্পলে আসা যাক। দেখেন, আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ বা সাথে সাথে বা শীঘ্রই বা তখনই, যে আমি তখনই তোমার কণ্ঠ চিনতে পেরেছিলাম বা তোমার কথা বুঝতে পেরেছিলাম, মানে কথাগুলো শুনেই বুঝছি। সে হয়তো বা বলছে এই কেমন আছো বা কোথায় যাচ্ছেন, মানে যেই কথাগুলো, এখানে ভয়েস মানে আসলে এর মধ্যে এখানে দেখেন আই রিকগনাইজড। এখন অনেকে বলতে পারে যে আমার এখানে সি আছে, এটা ভয়েস, কেন আমার অ্যাবস্ট্রাক্ট হলো না? আসলে এখানে এই ভয়েসের দ্বারা বোঝাচ্ছে হলো ওয়ার্ডস, যে তোমার কথাগুলো বা তোমার বলা শব্দগুলো আমি সঙ্গে সঙ্গেই চিনতে পেরেছিলাম। আর এক্ষেত্রে দেখেন সোর্সটা দিয়ে রাখছি, বিতর্কে যাওয়ার প্রয়োজন মনে করিনি। যে হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিনের এক্সারসাইজের যে পার্ট 3 অংশ থেকে এই লাইনটা হুবহু কপি করে সেট করা হয়েছে। কারণটা কি জানেন, আমি এখন আপনাদেরকে পড়াচ্ছি 2024 সালে, কিন্তু গ্রামারের অনেক রুলস রেগুলেশন 20-30 বছর আগে, ইভেন এত দূর যাব কেন, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি অথবা কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারির একটা এডিশন পার হয়ে আরেকটা এডিশন হলে দেখা যায় যে অনেক সেন্টেন্সে শব্দগত পরিবর্তন থাকে, গ্রামাটিক্যালি সেন্স থাকে। আসলে এগুলো নিয়ে কিছু করার থাকে না। যারা এগুলো নিয়ে কি বলবো যে ভুল নাকি সঠিক পরিবর্তনের সঙ্গে কোনগুলো যুক্ত করা উচিত, কোনগুলো বাদ দেওয়া উচিত, এগুলো আসলে তারাই এগুলো নিয়ে গবেষণা করে। তারা এগুলো যখন তাদের মতো করে উপস্থাপন করে, আমার কাজ হলো তাদের থেকে আবার সঠিকভাবে, মানে বিভিন্ন যদি বইয়ে বিভিন্ন রকম তথ্য থাকে, এগুলোকে কম্পারেটিভলি আপনাদের সামনে উপস্থাপন করা আমার কাজ। তো তখন এটা কোন পার্সপেক্টিভে ইউজ হয়েছে এটা বলা মুশকিল, কারণ আমি তো এখানে কাউন্টেবল আনকাউন্টেবল সেন্সে দিয়েছি। আসলে তখন এর এক্সপ্লেনেশনটা কেমন ছিল ওই প্রেক্ষাপটে না গেলে বোঝা যাবে না। তখন আমাকে যাইতে হবে সেই 1950, মানে 30 থেকে 50 এর মধ্যে। তো আমার পক্ষে ওটা যাওয়া তো পসিবল না। বাধ্য হয়ে রেফারেন্স যত দেওয়াই আছে বিতর্কে যাওয়ারই দরকার নাই, ঝামেলা শেষ। যে আই রিকগনাইজড ইউর ভয়েস, এটা কমন নাউন, কাহিনী খতম। যেমন দেখেন, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, আগের সকল ট্রেডিশনাল গ্রামার বইয়ে ছিল সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ অথবা ওয়াকিং বা টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। কিন্তু এখন মডার্ন সকল গ্রামার বইয়ে দেখবেন ডান্সিং ইজ গুড এক্সারসাইজ অথবা সাইক্লিং টু ওয়াক, কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে আছে সাইক্লিং টু ওয়াক ইজ গুড এক্সারসাইজ, মানে এ নাই। তেমনি সুইমিং ইজ গুড এক্সারসাইজ অক্সফোর্ডে দেখবেন, অথবা মেরিয়াম ওয়েবস্টারে আছে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। তো যেখানেই যান, মানে সাধারণ ব্যায়ামের ক্ষেত্রে এক্সারসাইজ, গুড এক্সারসাইজের আগে এ বসবে না। কিন্তু আগের বই পুস্তকগুলো নিয়ে, মানে তখনকার ট্রেডিশনাল বই অনুসারে কিন্তু এটা রাইট সেন্টেন্স ছিল। তো এই যে সময়ের সঙ্গে ভাষা পরিবর্তন হচ্ছে, ভাষার নিয়মও পরিবর্তন হচ্ছে। আমরা ডিফারেন্সেস গুলো দেখি। অনেকে মনে করতে পারেন যে এত ডিটেইল আলোচনার কি প্রয়োজন। ভাই, আপনি দক্ষ ইংরেজিতে, আপনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না। অনেক শিক্ষার্থী আছে এতটাই দক্ষ, মানে পড়াশোনা শেষ করে ফেলেছে, অনার্স মাস্টার্স পার করে গেছে, তাও তারা এই যে প্রপার নাউন কি জানে না, কমন নাউন কি জানে না, ইভেন টেন্সের স্ট্রাকচার তো এটা অনেক ডিফিকাল্ট ব্যাপার, অনেকে বুঝেই না। তো সবার স্বার্থ বিবেচনা করেই কি বলবো যে ডিটেইল ডিসকাশন করতে হচ্ছে। এবার দেখেন প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্য। প্রপার নাউনের ক্ষেত্রে কি বলা আছে, প্রপার নাউন দ্বারা একটা নির্দিষ্ট, মানে সুনির্দিষ্ট, প্রথম কথা হলো এক, আর দ্বিতীয় কথা হলো পার্টিকুলার। পার্টিকুলার বা স্পেসিফিক। স্পেসিফিক পারসন, থিং, প্লেস, এগুলো বোঝাবে এবং সর্বদাই ক্যাপিটাল লেটার থাকবে। এই নামটা মানে মূল নামে থাকবে কি ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের, বোল্ড। আর কমন নাউনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নাম বোঝাবে না, এটা দ্বারা এক জাতীয় সকলকে বোঝায়। এ কারণে এটা একটা ক্লাস, শ্রেণী বোঝায়, এ কারণে এদেরকে বলা হয় ক্লাস নাউন। কমন নাউনের ক্ষেত্রে এরা সংখ্যায় একের অধিক হবে এবং এদেরকে গণনা করা যাবে। এই যে সিটি, রিভার, বুক, এখানে দেখেন সহজভাবে আপনাদেরকে দেখাই, আমার কাছেই আছে। দেখেন এইটা বুক, এইটাও বুক, এইটাও বুক, এইটাও বুক। তো এগুলো একটা কি বোঝালো, শ্রেণী বোঝালো, একটা ক্লাস বোঝালো।
ইন জেনারেলি এই দেখেন চারটাকেই বোঝালো। 4 বুকস, 1 বুক, 2 বুকস, 3 বুকস, 4 বুকস। আরও বই সামনের টেবিলে আছে, মেনি বুকস, বা প্রচুর বই, লটস অফ বুকস। অল্প কয়েকটা বই, এ ফিউ বুকস, সাম বুকস, যেটাই হোক। তো এখন নির্দিষ্টভাবে বলতেছি ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, এটা একজন লেখকের রেমন্ড মার্ফির লেখা। তো এই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার বুক, তো এটা হচ্ছে প্রপার নাউন। এখানে বলা আছে এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার, ইরশাদুল্লাহ, এটাও প্রপার নাউন। এরকম যেটাই অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ঠিক আছে, কম্পাইলড বাই পিসি দাস, পিসি দাস, এক্ষেত্রে প্রপার নাউন। যেমন মাস্টার, আপনারা পড়েন মাস্টার, সেক্ষেত্রে ওই মাস্টার ওটা কিন্তু প্রপার নাউন। এখন বইয়ে থাকে কি পেপার, পেপার, এই যে পেপার হচ্ছে, পেপারকে আমরা ইংরেজিতে বলি পেপার, পেপার, তো এই পেপারটা হচ্ছে এর উপাদান, পেপার থেকে বই হচ্ছে, তাহলে কি হচ্ছে, এটা আমাদের পেপার, ম্যাটেরিয়াল নাউন। আবার এই বইয়ের ছাপা যে আছে, ছাপার কালি আছে, ইঙ্ক, ইঙ্ক কিন্তু ম্যাটেরিয়াল নাউন, ইঙ্ক, INK, ইঙ্ক। তাহলে বুঝলেন এই যে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, এগুলো প্রপার নাউন, সুনির্দিষ্ট স্থান, আর এটা সিটি, সাধারণ স্থান অথবা টাউন। এখানে ধরেন আমি লিখলাম বগুড়া, কিন্তু একটা টাউন, এখানে আমি লিখে দিলাম বগুড়া, এখন বগুড়া থেকে হয়ে গেছে বগুড়া, বগুড়া টাউন। তো সিটিগুলো বাদে যেগুলো আছে সেগুলো কিন্তু টাউন, আউট অফ টাউন, শহরের বাইরে। তাহলে দেখেন ঢাকা ইজ আ বিগ সিটি, ওই যে আগে আমরা যে দেখে আসলাম অনিতা ইজ আ গুড গার্ল, ওই সেম ফর্মুলা। অনিতা ছিল প্রপার নাউন, গার্ল ছিল কমন নাউন। এখানে ঢাকা ইজ আ বিগ সিটি, বড় নগরী, তো সিটি। তাহলে এখানে দেখেন আমরা লাগাতে পারি রাজশাহী ইজ আ ক্লিন সিটি, অথবা রাজশাহী ইজ আ গ্রিন সিটি। সেক্ষেত্রে সিটি কমন নাউনই থাকতেছে, তখন ঢাকার জায়গায় রাজশাহী হচ্ছে প্রপার নাউন। এখানে ঢাকা কোন প্রকারের নাউন বোঝাই যাচ্ছে প্রপার, এই যে দেখেন ঢাকা ইজ আ বিগ সিটি, এখানে সিটি কোন প্রকারের। এখন আবার এটা দেখেন না জান যে প্রশ্নকর্তা এখানে তো সি বড় হাতের দিয়েছে, তো এটা আবার অনেক শিক্ষার্থীর মধ্যে এই কনফিউশন আছে, মানে যারা একদমই মাথা মোটা বা ইংরেজি বুঝেই না তাদের ক্ষেত্রে। তো আমাদের এইটা অনুসারে তাহলে এক্ষেত্রে কি হবে, এটা কমন নাউন। এখানে যে একটা মজার বিষয় আছে দেখেন, এটা মানে বিগত সালের প্রশ্ন অনুসারে সাজানো আছে, বইটাই নেক্সট টাইম যখন পরিবর্তন হবে, এবারে কিন্তু ব্যাপক পরিবর্তন আনবো সুপার এডিশনে। দেখেন প্লুরাল কমন নাউন, আসলে প্লুরাল কমন নাউনের মধ্যে এই যে দেখেন কোন নাউন যদি একের অধিক হয় তবেই তাকে প্লুরাল কমন নাউন বলে, একের অধিক। সেক্ষেত্রে দেখেন বললাম এ বুক, 2 বুকস, 3 বুকস, ফিউ বুকস, মেনি বুকস, সাম বুকস, সেভারাল বুকস। তো এই যে দেখেন একের অধিক যখন হচ্ছে তখন ওটা হয়ে গেল প্লুরাল কমন নাউন, মানে 2 বুকস, তাহলে বুকসটা হলো প্লুরাল কমন নাউন। 3 বুকস, বুকস প্লুরাল কমন নাউন। সাম বুকস, সেভারাল বুকস, মেনি বুকস, ফিউ বুকস, এই যে বুকস, তখন ওটাকে আমরা বললাম মানে একের অধিক হলেই সেটা প্লুরাল কমন নাউন। এখন দেখেন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে গুড থেকে সাধারণত গুডস হয় না, মানে অ্যাডজেক্টিভ অর্থে হয় না। গুডস তখন কিন্তু মালামাল, মালপত্র হয়ে যাচ্ছে, তখন ওটা কিন্তু নাউন হয়ে যাচ্ছে। মানে অ্যাডজেক্টিভের সঙ্গে যখন আপনার এস যুক্ত হবে তখন ওটা প্লুরাল কমন নাউন হবে না। যেমন গুড থেকে গুডস, ওইটা কিন্তু প্লুরাল কমন নাউন না, ওইটা এসেন্সে মানে ওটা একের অধিক কোনো কিছু বোঝাচ্ছে না, এই কারণে ওইটা প্লুরাল কমন নাউন বলা যাচ্ছে না। দেখেন অ্যাডজেক্টিভের সঙ্গে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না, তাই অ্যাডজেক্টিভ এখানে আমরা আসি রিস, যেমন দেখেন
প্লুরাল নাউন হয়, কিন্তু সেটা প্লুরাল কমন নাউন না। প্লুরাল ওই নাউনগুলোকে আবার বলা হয় প্লুরাল আনকাউন্টেবল নাউন। নাউনেরও কিন্তু দুই ধরনের আছে। আমি প্রথম যখন লংম্যান ডিকশনারিতে দেখছিলাম যে প্লুরাল আবার কেমনে আনকাউন্টেবল হয়। তাহলে যেমন দেখেন রিস, রিস থেকে রিসিস, রিসিস, রিসেস না কিন্তু রিচিজ, মানে সম্পদ বা ধন। তাহলে রিসিস এটা প্লুরাল নাউন ঠিক আছে, কিন্তু এটা প্লুরাল কমন নাউন না। কিন্তু যখন আমরা প্লুরাল কমন নাউন করতে যাব সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে দা রিস, দা রিস। এটা মানে হলো রিস মেন, রিস মেন। এইটা হলো আমাদের প্লুরাল কমন নাউন। এটা প্লুরাল নাউন কিন্তু প্লুরাল আনকাউন্টেবল নাউন। তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না। দা প্লাস অ্যাডজেক্টিভ বিশেষ শ্রেণীর সকলকে, যেমন দেখেন বিশেষ শ্রেণীর কি সব ধনীকে আমি বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে দা রিস সকল গরিব, দা পোর সকল কি বলবো যে অন্ধ লোক, দা ব্লাইন্ড সকল শিক্ষিত, দা এডুকেটেড সকল জ্ঞানী, মানে জ্ঞানীদের একটা পুরো শ্রেণীকেই বোঝাচ্ছি। সকল সাহসী, ঠিক একইভাবে দেখেন এক্ষেত্রে এই যে দেখেন দেয়ার ইজ ওয়ান ল ফর দ্য রিচ অ্যানাদার ফর দ্য পোর। দেয়ার ইজ ওয়ান ল ফর দ্য রিচ, এখানে আমাদের হলো দ্য রিচ। দেয়ার্স ওয়ান ল মানে দেয়ার ইজ ওয়ান ল। এখানে আর একটা মজার বিষয় দেখেন, এগুলো আপনারা খেয়াল রাখবেন। ওয়ান ল অ্যান্ড, ঠিক আছে, অ্যানাদার মানে এখানে কিন্তু অ্যানাদার ল ফর দ্য পোর। এখানে আমার আর ল এর দরকার নাই, কারণ অ্যানাদারটাই অ্যানাদার ল, মানে এনি আদার, মানে ভিন্ন আর একটা এনি আদার ল। এর পরিবর্তে আমরা অ্যানাদার ব্যবহার করছি, এটা এক্ষেত্রে কিন্তু অ্যানাদার প্রোনাউন। দেয়ার ইজ ওয়ান ল ফর দ্য রিচ অ্যানাদার ফর দ্য পোর, মানে কি ধনীদের জন্য এক আইন, গরিবদের জন্য আর একটা আইন। এটার ভাবার্থ এখানে দেওয়া হয়েছে যে একই অপরাধে ধনীরা পার পায় আর গরিবরা সাজা পায়, মানে ধনীদের জন্য এক আইন, গরিবদের জন্য আরেক আইন। এটার ভাবার্থ যে ধনী একই অপরাধে ধনীরা পার পায় আর গরিবরা সাজা পায়, এটা এর ভাবার্থ বোঝানো হয়েছে। এটা কিন্তু আক্ষরিক অর্থ না। আক্ষরিক অর্থটা হবে ধনীদের জন্য এক আইন, গরিবদের জন্য আরেকটি আইন। তো এখানে দা রিচ মানে রিচ পিপল, মানে ধনী লোকেরা বা রিচ মেন। তেমনি একইভাবে ফোর পিপল বা ফোর ম্যান, ফোর মেন, এটা মানে হচ্ছে ফোর মেন বা পিপল, ঠিক একইভাবে। তাহলে এই যে এরা হলো প্লুরাল কমন নাউন, মানে অ্যাডজেক্টিভের আগে দা বসে যদি কোনো শ্রেণী বোঝায় তখন এই দা প্লাস অ্যাডজেক্টিভকে বলা হয় প্লুরাল কমন নাউন। অনেক সময় পরীক্ষায় এই যে এর নিচে আন্ডারলাইন করা আসে যে দা পোর, তো এখানে পোর কোন পার্ট অফ স্পিচের মধ্যে আসবে? পার্ট অফ স্পিচের মধ্যে এটা আসবে নাউনের মধ্যে, কারণ সামনে দা আছে। ডিটারমিনার বা আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে। একইভাবে দেয়ার্স ওয়ান ল ফর দ্য রিচ, এখানে যদি শুধু রিচের নিচে থাকে যেটা কোন পার্ট অফ স্পিচ, সেক্ষেত্রে এটা হবে নাউন। যদি এটা পুরোটা মিলেই প্লুরাল কমন নাউন, কিন্তু এটাকে ইন্ডিভিজুয়ালি যদি আইডেন্টিফাই করা থাকে রিচের নিচে, সেক্ষেত্রে কিন্তু তখন এটা ফাংশনালি নাউন। এক্ষেত্রে ফোরটাও ফাংশনালি নাউন। সুমন আলী বলছে স্যার রিসেস বলা যাবে না, এখানে দা রিসিস বলা যাবে না। দা রিসিস মানে সম্পদের ক্ষেত্রে বলতে পারেন, যেমন বলা হচ্ছে রিসিস ডু নট লাস্ট লং, মানে কি সম্পদ দীর্ঘদিন টিকে থাকে না, মানে আজ আছে কাল নাও থাকতে পারে। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, ডিকশনারি থেকে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। ডিকশনারি থেকে দেখানোর আর একটা সুবিধা কি, অনেক প্রশ্ন দেখা যায় যে বিসিএস বা বিভিন্ন পরীক্ষায় হুবহু কপি হয়ে আসে।
এই যে দেখেন ম্যাটেরিয়াল ওয়েলথ মানে কি পার্থিব সম্পদ, মানি, রিসিসকে আমরা মানিও বলতে পারি, ওয়েলথও বলতে পারি, ফিনান্সিস বলতে পারি, ফান্ডস বলতে পারি, হার্ড ক্যাশ, ক্যাশ, ফিলথি, যা পারে যাই হোক। দেখেন আর যখন দ্য রিসিস অফ দ্য ওয়ার্ল্ডস ওয়াটার, এখানে ওয়াটার মানে জলরাশি, পৃথিবীর যে মানে জলরাশি আছে, দ্য রিসিস, এক্ষেত্রে কিন্তু এইটাকে আমরা মানে প্লুরাল কমন নাউন বলতে পারবো না, এটা প্লুরাল আনকাউন্টেবল নাউন। দ্য রিসিস অফ দ্য ওয়ার্ল্ডস ওয়াটার্স, ওয়াটারের প্লুরাল ওয়াটার্স, আগে ওয়াটার্স দ্বারা বোঝানো হতো ওই যে দিঘি, পুকুর, এইগুলো, কিন্তু এখন জলরাশি, ওই যে বিশাল জলরাশি সমুদ্রের এই জল সম্পদ বা জলরাশি বোঝাতে। এখানে আবার অনুবাদ করে দিছে বাংলা, ভালো। ধন, ঐশ্বর্য, এই যে দেখেন ধন সম্পদ। তবে প্রযুক্তির কারণে আমাদের ইংরেজি শেখাটা আরো সহজ হয়ে গেছে। যাই হোক, আমরা কেমব্রিজে দেখি রিসিস, দেখেন নাউন প্লুরাল, প্রোনাউন্সিয়েশনটা দেখে নেন, আইপি এটা রিসিস, রিচিস, রিচিস, riches, 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 riches. অনেক সুবিধা প্রযুক্তির কল্যাণে। রিসিসে কি বলা আছে দেখেন, আ লার্জ অ্যামাউন্ট অফ মানি অর ভ্যালুয়েবল পজিশনস, পজিশনস মানে সম্পদ, মূল্যবান সম্পদ। দেখেন শি ডোনেটেড এ সাইজেবল পোর্শন মানে বিশাল অঙ্কের অফ আর রিসিস টু চিলড্রেন চ্যারিটিস মানে বাচ্চাদের যে দাতব্য প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা, সেখানে সে তার সম্পদ দান করে দিল। এখানে দেখেন এ লার্জ কোয়ান্টিটি অফ এ ভ্যালুয়েবল ন্যাচারাল সাবস্টেন্স, সম্পদ, এই যে আগে আমরা দেখে আসলাম। দ্য কান্ট্রি হ্যাজ গ্রেট অয়েল বা মিনারেল রিসিস মানে কি তেল অথবা খনিজ সম্পদ আছে। আপনাদের যখন এই এক্সাম্পলগুলো এইভাবে শিখতে পারবেন, আপনাদের কিছুটা সময় ওয়েস্ট হবে, কিন্তু আপনারা ডিকশনারি থেকে যে শব্দ পড়তে হবে মানে একদম ওই যে বলে খনি থেকে তুলে আনা মাল, মিঠুন চক্রবর্তীর ডায়ালগের মতো হবে, তখন নিজেরাও শিখতে পারবেন। হয়তো আমার কাছে আপনাদের 500 টাকা গেল, কিন্তু আপনারা ওই যে বললাম মানে আপনাদের হাতে আমি মাছ না দিয়ে পুকুরি দেখাই দিচ্ছি, যেন পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা নিজেরাই এই বিষয়গুলো পড়ে সলভ করতে পারেন। তাহলে দেখেন দ্য কান্ট্রি হ্যাজ গ্রেট অয়েল অথবা মিনারেল রিসিস, তো রিস থেকে রিসিস, এটা কিন্তু প্লুরাল নাউন। দেখেন দে প্লান্ডার, প্লান্ডার মানে লুট করা, দ্য রেইন ফরেস্ট ফর ইট ন্যাচারাল, এর উচ্চারণ কিন্তু হবে ন্যাচারাল না ন্যাচারাল, ন্যাচারাল রিসিস। তারা রেইন ফরেস্টটা লুট করলো কেন? এর প্রাকৃতিক সম্পদের জন্য, তো এখানে রিসিস সম্পদ। আমরা অক্সফোর্ড দেখি আর লংম্যান দেখি, আমরা অনেক ডিকশনারি আছে। এই যে দেখেন আইপিএ তে কি বলা আছে, রিচিস, রিচিস লার্জ অ্যামাউন্ট অফ ভ্যালুয়েবল অর বিউটিফুল পজিশন। দেখেন এ ক্যারিয়ার দ্যাট ব্রট হিম ফেম অ্যান্ড রিচিস মানে যে পেশা, ক্যারিয়ার পেশা, দ্যাট ব্রট হিম, ব্রিং মানে আনা, ব্রিং থেকে ব্রট এনে দিয়েছিল, হিম তাকে, ফেম, ব্রিং কিন্তু দুইটা অবজেক্ট নাই, একটা হলো ব্যক্তিবাচক আর একটা হলো বস্তুবাচক। তাহলে এখানে দেখেন ব্রিং হিম ফেম অ্যান্ড রিসিস, তাহলে হিম এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট আর এটা ডাইরেক্ট অবজেক্ট। কি দিছিল? ফেম অ্যান্ড রিসিস মানে খ্যাতি এবং সম্পদ। এগুলো যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব অংশে যাব, ভার্বের যখন একাধিক অবজেক্ট থাকবে, তো সেক্ষেত্রে এই উদাহরণগুলো কিন্তু তখন আপনাদেরকে আবারও দেখাবো। যেমন ফেস মি এ গ্লাস অফ ওয়াটার বা ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, যে আমাকে এক গ্লাস পানি এনে দাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ফেস মি এ গ্লাস অফ ওয়াটার মানে যাও, মানে যাও গিয়ে আবার নিয়ে আসো, আর তুমি আসোই, ওপারে আসো, যে আসার সময় নিয়ে আসো। সেক্ষেত্রে ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, পানি এনে দাও। আরেকটা দেখেন, এই যে ম্যাটেরিয়াল রিসিস, যেটা আমরা আগের ডেফিনেশনে পড়ে আসলাম, পার্থিব সম্পদ, বস্তুগত যে সম্পদ। দেখেন শি ওয়াজ ফেমাস মডেল, শি ওয়াজ আ ফেমাস মডেল, সে এক বিখ্যাত মডেল। হুজ লুকস ওয়ার হার রিসিস, তার লুকস মানে চেহারা, কারণ এক একজনের চেহারা
বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, এই জন্য লুক থেকে লুকস, লুক থেকে লুকস। দেখবেন এই যে আমি বলতেছি মাই লুকস, আই হ্যাভ মাই ফাদার লুকস, বা আই হ্যাভ মাই মাদার লুকস, মানে আমি দেখতে আমার বাবার মতো বা মায়ের মতো, বা আই হ্যাভ গট মাই ফাদার অ্যাপিয়ারেন্স অথবা লুকস। তাহলে দেখেন হুজ লুকস, যার চেহারা ওয়ার হার রিসিস, যার চেহারাটাই ছিল তার সম্পদ। এই যে দেখেন অল দ্য রিসিস অফ দ্য ওয়ার্ল্ডস ওশানস, এটা কিন্তু আমরা ছোটবেলা অনেকে অশান বলে, কিন্তু ওর প্রোনাউন্সিয়েশন ওশান, ওশান, ওশান। তাহলে অল দ্য রিসিস অফ দ্য ওয়ার্ল্ডস ওশান মানে কি, পৃথিবীর যে সমুদ্রের সব সম্পদ। চমৎকার একটা আছে, এটা জেনে রাখেন, ফ্রম র্যাগস টু রিসিস, এগুলো অপ্রয়োজনীয় আলোচনা, আমাদের টপিকের সঙ্গে নাই। তারপরে বলি ফ্রম বিং এক্সট্রিমলি পোর টু বিং ভেরি রিচ, মানে কেউ যখন খুব মানে গরিব থেকে, চরম গরিব থেকে খুব ধনী হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা এটাকে বলি র্যাগস টু রিসিস। এই যে দেখেন এ র্যাগস টু রিসিস, যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব তখন মাঝখানে কিন্তু আমাদেরকে হ্যাপেন ইউজ করতে হচ্ছে। পরে আসেন দেখেন হার্স ওয়াস আ ক্লাসিক্যাল টেল অফ র্যাগস টু রিসিস, ওই একই বিষয়। এখানে অনেকে বলতে পারে এখানে হার্স কেন হলো, হ্যাঁ হার্স সাবজেক্ট হিসেবে বসেছে কারণ এটা প্রোনাউন, হার হবে না হার্স। এখানে দেখেন হার্স ওয়াস আ ক্লাসিক্যাল টেল অফ র্যাগস, এখানে হার্স আমরা ব্যবহার করলাম মানে হার টেইল, হার টেইল। তো এখানে আমরা যত পরে টেইল ইউজ করছি এই কারণে কিন্তু হার টেইল, আবার বলবো ওয়াস আ ক্লাসিক্যাল টেল অফ র্যাগস টু রিসিস, প্রোনাউন মানে নাউন রিপিট না করে আমরা প্রোনাউন ব্যবহার করি, এই জন্য শুরুতেই আমরা পজেসিভ প্রোনাউন ইউজ করছি। যাই হোক, এগুলো যখন আমরা প্রোনাউন চ্যাপ্টার পড়বো তখন কিন্তু আবার এগুলো দেখাবো যে কখন আমরা পজেসিভ প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এবারে আসি আমরা লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশে। লেখা অনেকে বুঝতে পারতেছেন না, আপনাদেরকে বুঝাই কেমনে। দেখেন ওয়ার্ড ফ্যামিলি, এগুলো আপনারা দেখবেন। দেখেন ওয়ার্ড ফ্যামিলি, নাউন রিসিস, রিচনেস, ইনরিচমেন্ট, দা রিচ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে, রিচ আছে, ভার্ব আছে ইনরিচড। অ্যাডজেক্টিভ গুলোর মধ্যে দেখেন রিচ আর হলো ইনরিচড, সমৃদ্ধ। আর ভার্বের মধ্যে আছে ইনরিচ, ইনরিচড ইডি লাগে পাস্ট পার্টিসিপল করলাম। অ্যাডভার্ব রিচলি। এই ওয়ার্ড ক্লাসগুলো জানতে হবে। কয়েকদিন আগে এক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করলো, প্রশ্নটা ছিল যে কম্পিউটারের ভার্ব কম্পিউটারাইজ নাকি কম্পিউট, মানে কম্পিউট নাকি কম্পিউটারাইজ। তো পরে ওকে বললাম যে কম্পিউট থেকে কম্পিউটেশন, গণনা। তো এক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা কম্পিউটারাইজ হবে, কম্পিউটারাইজেশন থেকে আমরা কম্পিউটারাইজ ইউজ করি। তো পরে ও আমার কথা বিশ্বাস করলো না। তো পরে আমি বললাম একটা কাজ করো, তুমি ডিকশনারিতে সার্চ দাও, সার্চ দিলেই পেয়ে যাবা। তো যখন আমরা রিসিস দেখানোর পর কম্পিউট ওটা দেখাচ্ছে। তাহলে দেখেন রিসিস, নাউন প্লুরাল, লিটারি এক্সপেন্সিভ পজিশন, আগে আমরা বিউটিফুল পজিশন দেখলাম, লার্জ অ্যামাউন্ট অফ মানি, সিনোনিম ওয়েলথ বা ম্যাটেরিয়াল ওয়েলথ। হি ওয়াজ এনজয়িং হিজ নিউ ফাউন্ড রিসিস, মানে কি নতুন পাওয়া, নব্য প্রাপ্ত সম্পদ সে উপভোগ করছিল। দ্য স্টোরি অফ আর রাইজ ফ্রম ইজ এ র্যাগ টু রিসিস, ফ্রম বিং পোর টু বিং রিচ, ঘুরে লাঠি ফিরে। এই যে দেখেন ফেম অ্যান্ড রিসিস ওয়ার ইনস্ট্যান্টলি হিজ। এখন দেখেন এখানে হিজ কেন বসলো, কারণ হিজ নিজেই পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিটারমিনার এবং পজিটিভ প্রোনাউন, হিজের দুইটা ফর্মই এক। যেমন হার, হার্স, কিন্তু হিজ, হিজ দুটো কিন্তু সেম। এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, সামনের যখন আমরা প্রোনাউনের আলোচনায় যাব তখন কিন্তু এগুলো আবারও ঘুরে ফিরে আসবে। যেটা আপনাদেরকে দেখাতে চাইলাম, দেখেন কম্পিউট,
Computerize. Longman. আপনারা স্মার্টফোনে গুগলে যে সার্চ দিলেও দেখতে পাবেন। দেখেন কম্পিউটারাইজ ওয়ার্ড ফ্যামিলি, নাউন কম্পিউটার, কম্পিউটিং, কম্পিউটারাইজেশন। তারপরে এই যে দেখেন ভার্ব কম্পিউটারাইজ। এই প্রশ্নটা মাস্টার বইয়ে দেখবেন, ফরমেশন অফ ওয়ার্ডস বা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ ওই অধ্যায়ে আছে। তো অপশনে দুটোই আছে, কম্পিউটার আছে এবং কম্পিউটারাইজও আছে। কম্পিউটার, তাহলে আমরা আনসার কোনটা নেব? কম্পিউটারাইজ। তাহলে নাউন কি কি আছে? কম্পিউটার, কম্পিউটিং এবং কম্পিউটারাইজেশন। আমরা যেখান থেকে রেখে গেলাম ওখানেই দেখাই আবার। তাহলে দেখেন আমরা আবারও আগের জায়গায় ফিরে যাই। দেয়ার্স ওয়ান ল ফর দ্য রিচ, অ্যানাদার ফর দ্য পোর। তাহলে দ্য পোর, দ্য রিচ এইগুলো হচ্ছে প্লুরাল কমন নাউন। তারপরে দেখেন দ্য রিচ প্ল্যান ফর দ্য টুমোরো। ধনীরা কি করে? আগামীকালের জন্য পরিকল্পনা করে। আর দেখেন দ্য পোর ফর টুডে। আর গরিবরা মানে দ্য পোর প্ল্যান ফর। তো আর একটা বিষয় দেখবেন, এই যে দ্য প্লাস অ্যাডজেক্টিভ, এর পরে যে ভার্বটা থাকবে, এরপরে যে ভার্বটা থাকবে এর সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হলে ওই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, আর নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত হলে ওই নাউনটা কি হয়ে যায়? প্লুরাল হয়। যেমন বুক, বুকস, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, ফোন, ফোনস। মানে নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত হলে সেটা কি হয়? সেটা হয় প্লুরাল। আর ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হলে সেটা হয় সিঙ্গুলার। ফোনের প্রবলেম হচ্ছে, দুইটা ফোনেরই একসঙ্গে। যা হোক, তাহলে কি হচ্ছে দেখেন দ্য রিচ প্ল্যান ফর টুমোরো। দ্য রিচ প্ল্যান ফর টুমোরো মানে কি? ধনীরা দেখেন যে আজকের তো তাদের খাবার আছে, তারা ব্যবসায়িক পরিকল্পনা বা কোনো পরিকল্পনা করে যে কাল কি হবে, 10 বছর পরে, কি ভবিষ্যৎ রেখে। আর দ্য রিচ ফর টুডে, আর গরিবদের পরিকল্পনা যে আজকের দিনটা দিন এনে দিন খাওয়া, যে আজকে আনলাম আজকে গেল, কালকে দেখা যাবে, আল্লাহ ভরসা। তো যাই হোক দেখেন দ্য ভ্যালিয়ান্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স মানে কি? যারা সাহসী, দ্য ভ্যালিয়ান্ট, সাহসীরা কখনোই মৃত্যুর স্বাদ নেয় না, বাট ওয়ান্স মানে কি? সাহসীরা একবারই মরে, আর ভীরুরা মরে বারবার। সুরিয়া পারভিন আকি, ক্লাস টাইম মেনশন করে দিলে ভালো হয়, সবসময় ক্লাসের নোটিফিকেশন। ক্লাস টাইমটা মনে রাখবেন, মূলত মানে আমি ঠিক করছি রাত 9টার পর থেকে ক্লাস নেব, কারণ এশার সালাতের পরে ক্লাস নেওয়াটাই বেটার হবে, কারণ মাগরিবের পরে আসলে টাইম টেবিলে হয়ে ওঠে না। রাত 9টা থেকে 10টার মধ্যে ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করব, অথবা 8:30 থেকে 8:30টার পর থেকে, মানে 8:40 থেকে 10টার মধ্যে। পরে দেখেন দা ফর লিভ, এই যে দেখেন এখানেও কিন্তু এস যুক্ত হয়নি, কিন্তু যদি হি হতো এখানে যদি হি বসতো তাহলে কিন্তু এখানে হয়ে যাইতো লিভস, এখানে কিন্তু এই লিভস হয়ে যাইতো। এটা যেহেতু প্লুরাল কমন নাউন, তাই ভার্বটাও প্লুরাল ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। কিন্তু এখানে যদি হি হতো যে সে দিন আনি দিন খায়, দেখেন গরিবরা বা গরিবেরা দিন আনি দিন খায়, কিন্তু যদি এটা হতো সে দিন আনি দিন খায়, তাহলে কি হতো? হি লিভস। তাহলে আমরা কি বুঝলাম? হি লিভস। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় সাধারণত, এটা হলো সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। তো একই কথায় নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত হয় কখন? যখন নাউনটা প্লুরাল হয়ে যায়।
এই যেমন দেখেন বুক, এটা সিঙ্গুলার, ধরলাম এ বুক, সেক্ষেত্রে আমাকে এটা স্মল করে দিতে হচ্ছে। দেখেন টু বুকস, টু বুকস, তাহলে এস লাগালাম। একইভাবে আ ম্যাঙ্গো, এক কথায় বারবার বলা, টু ম্যাঙ্গোস, টু ম্যাঙ্গোস, এই যে ইয়েস লাগালাম। তো এখন দেখেন হি গোস, দেখেন সেই রহিম, রহিম বা হি, হি গোস, তারপরে ঘোড়ার ডিম যেটি যায় জায়গা। তাহলে এই যে দেখেন ভার্ব যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হলে ইয়েস। বা হি ওয়ান্টস, রহিম বা হি ওয়ান্টস, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব। তাহলে মনে রাখবেন সিঙ্গুলার ভার্বের শেষে এস বা ইয়েস থাকে, আর প্লুরাল নাউনের শেষে এস বা ইয়েস থাকে। যেমন দেখেন বলা হচ্ছে যে আমার চাওয়া খুব সামান্য, আমার চাহিদা, আমার অভাব না, কিন্তু দেখেন মাই ওয়ান্টস, মাই ওয়ান্টস, তাহলে ওয়ান্টের সঙ্গে এস হলো মায়ের পরে, তার মানে এটা কিন্তু নাউন। মাই ওয়ান্টস আর ফিউ, মানে অল্প কিছু, নাই বললেই চলে। মাই ওয়ান্টস আর ফিউ, এখানে ওয়ান্টস কি, ওয়ান্টসটা নাউন। অথবা আমি এখানে নিডসও লাগাতে পারি, একই অর্থ দেবে। মাই নিডস আর ফিউ, মানে আমার চাহিদা বা প্রয়োজন খুবই সামান্য, মানে অল্প কিছু, নাই বললেই চলে। পরীক্ষায় যদি এমন আসে যে এক্ষেত্রে ওয়ান্টস বা নিডস কোন ধরনের পার্ট অফ স্পিচ, সেক্ষেত্রে এরা হবে নাউন। তাহলে আমরা আবারও ফিরে যাই আগের জায়গায়। তাহলে দা ভ্যালিয়ান্ট নেভার টেস্ট অফ, এটা কিন্তু এই যে স্মেল অফ, টেস্ট, এদের পরে কিন্তু অফ বসবে। কোনো কিছুর স্বাদ পাওয়া বা গন্ধ নেওয়া বোঝাতে, যেমন তোমার মুখ থেকে কিসের গন্ধ আসে, রসুনের গন্ধ আসে, তাহলে ইউ স্মেল অফ গার্লিক, ইউ স্মেল অফ বা হি স্মেলস অফ গার্লিক। এই যে টেস্টের পরে অফ, স্মেলের পরে, এদের পরে কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, এখানে গ্যাপে কি বসবে, এইরকম গ্যাপ থাকে কিন্তু, আপনাদের বলে রাখতেছি। জি দা ভ্যালিয়ান্ট নেভার টেস্ট, এখানে গ্যাপ দিল, যে গ্যাপে কোন প্রিপোজিশন বসবে, সেক্ষেত্রে বসবে অফ, অফ, ও বি অফ, গ্যাপে অফ বসবে, অফ ডেথ বাট ওয়ান্স। তো এখন দেখেন ভ্যালিয়ান্ট, এখানে ডেথ কিন্তু আবার হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অবস্থা বোঝায়। এই যে মানুষেরই জন্ম, বাত যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন, তেমনি ডেথটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনি ইউথ, দেখেন বাত শেষে টিএইচ, বিআইআর টিএইচ, আবার দেখেন ইউথ একদম যৌবন, তখনও কিন্তু টিএইচ, আবার দেখেন ডেথ, মানে তিনটা স্তরেই টিএইচ, এরা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। পরেরটা আসি দেখেন, তাহলে দা ফোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, তো এক্ষেত্রে আমাদের এটা হলো প্লুরাল কমন নাউন, তাই ভার্বটা প্লুরাল হয়েছে, এগুলো মাথায় রাখবেন। যদি হি হতো যে সে দিন আনে দিন খায়, এগুলো কিন্তু দেখবেন যে ট্রান্সলেশন আসছে যে সে দিন আনে দিন খায়, তখন হবে হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। একইভাবে দেখেন দা ওয়াইজ ডু নট টক মাচ, জ্ঞানীরা বেশি কথা বলেন না। তো এই সেন্টেন্সটা নিয়ে আমার প্রবলেম আছে। আপনি যদি জ্ঞানী হন, আপনার যে জ্ঞান আছে এটা যদি আপনি এক্সপ্রেসই না করেন, মানুষ কি ঘোড়ার ডিম বুঝবে যে আপনি জ্ঞানী? কারণ লিখে সবকিছু বোঝানো যায় না। যদি লিখেই সবকিছু বোঝানো পসিবল হতো, সেক্ষেত্রে আমাদেরকে আবার 600 টাকা দিয়ে বই বিক্রি করে আবার 500 টাকা বা 1000 টাকায় আপনাদেরকে কোর্স করানোর প্রয়োজন হতো না। এটা ওই লেখকের মতামত। এবার আসেন, দ্য ওল্ড ফিল দ্য কোল্ড মোর দেন দ্য ইয়াং, মানে কি বৃদ্ধরা বেশি ঠান্ডা অনুভব করে, দেন দ্য ইয়াং, ইয়াং মানে যুবকদের চেয়ে। কারণ বৃদ্ধ বয়সে শরীরের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা রক্তের তেজ যেটা কমে যায়, সে কারণে ঠান্ডা বেশি লাগায়, স্বাভাবিক। তাহলে কি হচ্ছে, দ্য ওল্ড ফিল দ্য কোল্ড মোর। এখন আমরা এখানে তো দ্য মোর কোল্ড ইউজ করতে পারতাম, আসলে তা না। এখানে ফিল কিন্তু লিঙ্কিং ভার্ব না, এখানে ফিলকে মডিফাই করতেছে এই অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাকশন ভার্ব, এটা কিন্তু ফিল লিঙ্কিং ভার্ব না।
এখানে দ্য ওল্ড আর দ্য কোল্ড কিন্তু এক বিষয় না। যেমন আমি বলতেছি আই ফিল টায়ার্ড, আই ফিল টায়ার্ড মানে কি আমি ক্লান্ত বোধ করতেছি, মানে এখানে আয়োজা মানে আয়োজে টায়ার্ড ওসে মানে আমি ক্লান্ত। এখানে দেখেন তাইলে বুঝতে পারবেন, আই ফিল টায়ার্ড, এখানে আই আর এটা একই, এটা ইকাল টু মানে আই অ্যাম টায়ার্ড, এখানে বি ভার্ব বসা পারবেন। আই ফিল টায়ার্ড মানে আই অ্যাম টায়ার্ড, তো এক্ষেত্রে এটা লিঙ্কিং ভার্ব, আর এক্ষেত্রে এটা কিন্তু আবার অ্যাকশন ভার্ব। আমরা যখন ভার্ব অধ্যায়ে যাব তখন আবার এই ডিফারেন্সেস গুলো দেখব। তাহলে দ্য ওল্ড ফিল দ্য কোল্ড মোর, এই মোরটা ফিলকে মডিফাই করছে অ্যাকশন ভার্বকে। দেন দ্য, তাহলে মোর দেন দ্য ইয়াং মানে কি এরা ইয়াং, কিন্তু আরেকটা বিষয় দেখেন, ইয়াং কিন্তু নাউন হিসাবে ব্যবহার হয়, ইয়াংটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু ইয়াংকে নাউন হিসেবে ব্যবহার করা যায়, ইয়াং মানে বাচ্চা। তাহলে আমরা আবার ডিকশনারি থেকে একটু ঘুরে আসি, ডিকশনারি ট্যুর প্র্যাকটিক্যালি দেখে আসি। দেখেন দ্য বার্ড ফিডস ইয়াং ইটস ইয়াং, পাখিটি তার বাচ্চাকে খাওয়ায়। ইয়াং মিনিং অনেক সময় পরীক্ষায় আসলো যে দা ওয়ার্ড ইয়াং এটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে দেখেন আমরা দেখি প্রথমে ডিকশনারিতে অক্সফোর্ড থেকে ইয়াং হ্যাভিং লাইভড অর এক্সিস্টেড ফর অনলি এ শর্ট টাইম, যাক গেল। এই যে দেখেন ইয়াং নাউন, অফস্প্রিং, অফস্প্রিং মানে হলো বাচ্চা, সন্তান, বাচ্চা বা সন্তান, মানুষের হলে সন্তান, এদের হলে বাচ্চা কাচ্চা। স্পেশালি অফ অ্যান অ্যানিমাল বিফোর অর সুন আফটার বার্থ, মানে জন্মের পরেই, দেখেন বিফোর অর সুন আফটার, জন্মের পরে বা জন্মের এই যে পূর্বে যে বাচ্চাটা থাকে এটাকে আমরা বলি ইয়াং। মেনি গ্রেপস ক্যারি দেয়ার ইয়াং অন দেয়ার ব্যাকস, এখন এর সিনোনিম গুলো আছে অফস্প্রিং, প্রোজেনি, ফ্যামিলি, চিলড্রেন, ইস্যু, এগুলো পরীক্ষা অনেক সময় আসে। ইস্যু, হি ডাইড উইদাউট, মানে হি ডাইড উইদাউট ইস্যু মানে সে কোনো সন্তান ছাড়াই মারা গেল। হি ডাইড উইদাউট ইস্যু, উইদাউট ইস্যু মানে নিঃসন্তান, হি ডাইড উইদাউট ইস্যু সে নিঃসন্তান মারা গেল মানে কোনো সন্তান না রেখাই মারা গেল। আবার এইভাবে আসতে পারে অফস্প্রিং, জি হি লেফট নো অফস্প্রিং মানে তার কোনো সন্তান সন্ততি ছিল না। অথবা দেখেন জি হি হ্যাজ সেভারাল অফস্প্রিং, এর কিন্তু প্লুরাল হবে না, অফস্প্রিং অফস্প্রিংই থাকবে, এর আগে সেভারাল, মেনি, টু যাই ব্যবহার করি এটা কিন্তু সিঙ্গুলারই থাকবে। তো যাক আমরা কেমব্রিজে দেখি, এই যে ইয়াং উনিশ্বরের পরে আবার কিন্তু গোয়া বসবে ইয়াং, যেমন ইংলিশ আমরা উনিশ্বর দিই কিন্তু ওর পরে আবার গোয়া ব্যবহার করা উচিত, ইন হয়ে গেল তখন ইংলিশ, ইংল্যান্ড, তো যাক ব্যাপার না। দেখেন হ্যাভিং লিভড অর এক্সিস্টেড অনলি ফর এ শর্ট টাইম, নট ওল্ড। ইয়াং অ্যাডাল্ট, চিলড্রেন, দেখেন হিজ গার্লফ্রেন্ডস ভেরি ইয়াং, এখানে গার্লফ্রেন্ডস মানে গার্লফ্রেন্ড ইজ, এর সাথে ইজ আছে, ভেরি ইয়াং। ফিলিপা ইজ দ্য ইয়াংগেস্ট পার্সন, আমার এইদিকে দরকার নাই। অ্যাঞ্জেলা ইজ 2 years ইয়াঙ্গার দেন ক্লেয়ার, নাউন। মজার একটা বিষয় দেখেন, আই এম টোল্ড মানে অনেকে আমাকে বলে যে আপনার বয়স যে 36 মানে 35 প্লাস 36 হলে এটা বোঝা যায় না, সেক্ষেত্রে যে আমি এটা বলতে পারি যে আই এম টোল্ড দ্যাট আই লুক ইয়াং ফর মাই এজ। ফর মাই এজ মানে বয়স বিবেচনায়, কনসিডারিং মাই এজ মানে কি আমার বয়স অনুসারে বা আমার বয়স বিবেচনায় আই লুক ইয়াং, বা আমাকে আরো বেশি প্রাণবন্ত লাগে যে আই লুক স্প্রাইটলি। এখানে মজার একটা বিষয় দেখেন, জ্যান ইজ ম্যারিড উইথ 3 ইয়াং চিলড্রেন। আমাদের অনেক রাইটারের বইয়ে এই জিনিসটা ভুল করা থাকে, কোনো ব্যক্তির সাথে বিয়ে হওয়া বোঝাতে ম্যারিডের পরে টু বসবে, আর উইথ থাকা মানে বিয়ে হওয়ার পরে কয়টা বাচ্চা কাচ্চা হয়েছে। যেমন বলা হচ্ছে আমার একটা মেয়ে আছে, তো আমি যদি এখন বলি যে আই হ্যাভ বিন ম্যারিড মানে আমি বিয়ে করছি, উইথ এ ডটার মানে কি আমার বিয়ে হয়েছে এবং একটা কন্যা সন্তান আছে। কিন্তু আমি বলছি আমার একজন ডাক্তারের সাথে বিয়ে হয়েছে বা আমার ওয়াইফ হাউস ওয়াইফ, তো সেক্ষেত্রে যেমন আই হ্যাভ বিন ম্যারিড বা আই ওয়াজ ম্যারিড টু এ ডক্টর, তখন কিন্তু টু হবে। এই যে ইয়াং দেখেন নাউন হচ্ছে দুই ভাবে, একটা হলো দা ইয়াং, ইয়াং পিপল কনসিডার টুগেদার অ্যাজ এ গ্রুপ
মানে এই যে একটা ক্লাস বা গ্রুপ বোঝাচ্ছে, আই হ্যাভ নাথিং এগেনস্ট মিনি স্কার্ট বাট আই থিঙ্ক দে আর স্ট্রিক্টলি ফর দ্য ইয়াং। অথবা দেখেন এটা তো আমাদের প্লুরাল কমন নাউন গেল, কারণ ইয়াং পিপুলকে বোঝাচ্ছে। আর পরে দেখেন দ্য বেবিজ অফ অ্যান অ্যানিমাল, দ্য বেবি না কিন্তু বেবি, তাহলে দ্য বেবিস অফ অ্যান অ্যানিমাল মিন হোয়াইল দ্য মাদার ফ্লাইজ ব্যাক টু দ্য নেস্ট, মানে কি ইতিমধ্যেই কি করলো, মা ফ্লাইজ ব্যাক টু দ্য নেস্ট, নেস্ট মানে বাসায় ফিরে আসে, উড়ে ফিরে আসলো, টু ফিড হার ইয়াং, টু ফিড, ফিড মানে খাওয়ানো, ফুড থেকে ফিড, ইট মানে নিজে খাওয়া, ফিড মানে অন্যজনকে খাওয়ানো। যেমন আই ফিড ইউ, আমি তোমাকে খাওয়াই, এই ট্রান্সলেশন আসে আমি তোমাকে খাওয়াই, তাহলে কি হবে আই ফিড ইউ, তাহলে ফিড হার ইয়াং, যে বাচ্চাটাকে দুধ খাওয়াও। ট্রেডিশনাল গ্রামার অনুসারে উইথ হয়, ফিড দ্য বেবি উইথ মিল্ক, আর মডার্ন গ্রামার অনুসারে এক্ষেত্রে ব্যবহার করা হয় অন, ফিড দ্য বেবি অন মিল্ক। তাহলে কি হবে, যখন আপনারা একই সঙ্গে মাস্টার বই পড়বেন বা ক্লাসগুলো, এই যে ডিফারেন্ট সোর্সে মানে অফ লার্নিং আপনারা অ্যাক্সেসিবিলিটি পাবেন, অটোমেটিকলি তখন আপনাদের সেন্স বাড়বে। এমনও হবে যে যে বিষয়গুলো আমি জানি না এগুলো নিয়ে আপনারা সার্চ করতে করতে অনেক ক্ষেত্রে আপনারা আমার চেয়েও ভালো জানবেন। তাহলে এক্সাম্পলটা দেখেন, মিন ওয়াইল ইতিমধ্যে, ঠিক আছে, দ্য মাদার ফ্লাইজ ব্যাক টু দ্য নেস্ট টু ফিড হার ইয়াং, তাহলে কি হলো, ইয়াং এখানে বাচ্চা বোঝাচ্ছে। বেবিজ আমরা উপরে দেখে আসলাম কি অফস্প্রিং বা ইস্যু। ক্লাসে একটা সুবিধা হয় কি, একটা আলোচনা করতে গেলে অনেকগুলো প্রসঙ্গ চলে আসে, আর আপনারা যদি পরবর্তীতে এই ক্লাসের ভিডিওগুলো রিপিট করে একটু সময় নিয়ে দেখেন, সেক্ষেত্রে আপনাদের অনেক প্রশ্ন জিজ্ঞাসা হবে। আর একটা বিষয় আপনাদেরকে আমি আবারও বলে রাখি, আমি কিন্তু ওই যে বলে মহাজ্ঞানী না, আমি অসংখ্য বই পড়ছি, এই রেফারেন্সগুলো দেখে আমি বলতে পারি যে এই তথ্যগুলো এখানে আছে, এইগুলো এখানে আছে, এবং এইগুলো বিভিন্ন তথ্যের আলোকে আমি একটা জাজমেন্টে আসতে পারি, এটুকুই, এর বাইরে কিছু না। আমার উপরে কোনো কিছু নাজিলও হয়নি, আমি মহাজ্ঞানীও না, কিন্তু এই বিষয়গুলোর উপরে আমার একটা দক্ষতা আছে বা আমার একটা দখল আছে। তো আমার ভুল হতেই পারে, আমি ভুলের ঊর্ধ্বে না, এটা হওয়া পসিবল না, কারণ আমি না শয়তান না ফেরেশতা, মানুষ যেহেতু, সেহেতু আমার ভুল হবে। যদি আমার পড়ানোর মধ্যে বলার মধ্যে কোনোভাবে স্লিপ অফ টাং হয়, অথবা স্লিপ অফ পেন হয়, অথবা আমার তথ্য মানে ইনফরমেশন প্রেজেন্টেশনে কোনো মিস্টেক থাকে, আমি হাত জোড় করে আপনাদের বলছি যে আমি আসলেই ক্ষমা প্রার্থী, এবং প্লিজ আপনারা পরবর্তীতে আমাকে জানাবেন বা আমার এই ক্লাসে কমেন্ট করে রাখবেন। আমি চেষ্টা করব আমার যদি ভুল হয় সেক্ষেত্রে আপনাদেরকে এই ভুলটা সংশোধন করে দেওয়ার, কারণ ভুল শেখানোর অধিকার আমার নাই। মানুষ মাত্রই ভুল করে, তার মানে এই না যে আমি দেখা যায় যে আমার অবহেলা বা দেখা যায় যে আমার যে সতর্কতার প্রয়োজন, এটা না নিয়ে আমি আপনাদেরকে ভুল শেখাবো, এ রাইট আমার কেন কারোই নাই। আর ভুল জ্ঞানের চেয়ে অজ্ঞতা ভালো, অজ্ঞতার চেয়ে ভুল জ্ঞান বেশি ক্ষতিকর। তাহলে আপনারা বুঝতে পারলেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে ডিকশনারিতে দেখবেন আমেরিকান ডিকশনারি, অ্যাডজেক্টিভের ব্যবহার, এর ব্যবহারগুলো কিন্তু ডিফারেন্স থাকে এগুলোর মধ্যে। দেখেন, ইয়াং চিলড্রেন শুডন্ট বি লেফট অ্যালোন অ্যাট হোম, মানে কি বাড়িতে যুবক বাচ্চা কাচ্চাদের কি করা যাবে না, ওই যে আমরা বলি লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, মানে আমাকে একা ছাড়ো, লিভ মি অ্যালোন। আগের সিনেমাতে বলে ডোন্ট ডিস্টার্ব মি, লিভ মি অ্যালোন। তো এই যে লিভ মি অ্যালোন, তাহলে লেফট অ্যালোন, বি লেফট অ্যালোন, প্যাসিভ সেন্সে, যে ইয়াং চিলড্রেন শুডন্ট বি লেফট অ্যালোন অ্যাট হোম, বাচ্চা কাচ্চাদেরকে কি অ্যাট হোম মানে বাড়িতে একা ছাড়া যাবে না বা রাখা উচিত না, উচিত হবে না। এই যে ইয়াং প্লুরাল নাউন মানে প্লুরাল কমন নাউন, ইয়াং পিপুল ইন যে সোসাইটি। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে জায়গায় দেখবেন সোসাইটির আগে কিন্তু দা বসে না, এটা কোনো বই যদি দেখেন সেটা ভুল আছে, যে সোসাইটি ক্যান প্রোভাইড, সোসাইটি ক্যান প্রোভাইড, সি প্রথমে ক্যান প্রোভাইড দ্য ইয়াং, এই যে তরুণদের সোসাইটি কি করতে পারে, এখন প্রোভাইড উইথ। মজার একটা বিষয় আপনাদেরকে এখানে বলে রাখি, এই অর্থ প্রোভাইড উইথ মানে গিভ, গিভ দ্য ইয়াং। এখন আমি বলতেছি প্রোভাইড মি উইথ মিল্ক, মানে কি আমাকে দুধ দাও, বা প্রোভাইড মি উইথ ফুড, আমাকে খাবার দাও। তো সেক্ষেত্রে কি হবে, এই প্রোভাইড উইথ মানে হলো গিভ, মানে কি প্রোভাইড মি উইথ ফুড মানে গিভ মি ফুড। সোসাইটি ক্যান প্রোভাইড ইয়াং উইথ ভ্যালুয়েবল অপরচুনিটিস টু হেল্প দেয়ার কমিউনিটিস। তার মানে এই যে দেখেন, সোসাইটি ক্যান গিভ দ্য ইয়াং, এই গিভের পরেও দুইটা অবজেক্ট, এটা হলো আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট,
আর এটা ডাইরেক্ট অবজেক্ট, ভ্যালুয়েবল অপরচুনিটিস মানে কাদেরকে দেয় আর কি দেয়, হোম আর হোয়াট, হোম আর হোয়াট। তো যাক, এগুলো আমরা পড়বো যখন ভার্বের আলোচনা হবে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে, তখন এই বিষয়গুলো কিন্তু আবারও আসবে। ওই যে ওই এক্সাম্পলটা, ইয়াং আর দ্য বেবিজ অব অ্যান অ্যানিমাল। ইয়াং হচ্ছে ওই যে কি বলে প্রাণীর বা জীবের বাচ্চা কাচ্চা। দ্য বার্ড ফ্লু ব্যাক টু দ্য নেস্ট টু ফিড হার ইয়াং। তো যাক, ইয়াং এর কাহিনী খতম, আমরা এখান থেকে লিখনি, আমরা আমাদের আলোচনাতে ফিরে যাই, অনেক কথাই হলো। পরেরটায় আসা যাক, দেখেন দ্য আনএমপ্লয়েড আর লুজিং হোপ, মানে কি বেকারেরা আশা হারাচ্ছে। কেন হারাবে না? চাকরির নিয়োগ পরীক্ষায় যত দুর্নীতি, বেকারের হাহাকার, ট্যালেন্ট দিয়ে কাজ হচ্ছে না। এই যে আপনাদের এত কষ্ট করে আমি ইংরেজি শেখাচ্ছি, আমি মনে করি বাংলাদেশে যে উদ্দেশ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইংরেজি শেখানো হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চাকরির পরীক্ষায় রাখা হয়, এইটা উঠাইয়া দেওয়া উচিত। মানে কাজের কাজ কিছুই হয় না। আপনার যখন ইংরেজি প্রয়োজন হবে 2-3 মাস স্টাডি করে আপনার কাজ চালানোর মতো আপনি শিখে যাবেন। ঘোড়ার ডিম এই ক্লাস 1 থেকে এত টাকার বই পুস্তক খরচা করে, এত টিউশন নিয়ে, প্রাইভেট লেসন নিয়ে লাভটা কি? এখানে এক্সেপশন আছে, দেখেন দা প্লাস অ্যাডজেক্টিভ হলে শ্রেণী বোঝায়, কিন্তু এইগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম। দা অ্যাকিউজড মানে আসামি হতে পারে, আসামিগণ হতে পারে, আসামিরাও হতে পারে। যেমন কিরকম, দেখেন দা ডিসিস্ট, ডিসিজ মানে মৃত্যু, আর ডিসিস্ট মানে মৃত ব্যক্তি। এই ডিসিস্ট বিষয়টা আসে মূলত আমি যখন লতে পড়ছি ফার্স্ট ইয়ারে, তখন মুসলিম ল অফ ইনহেরিটেন্স, মুসলিম উত্তরাধিকার আইনে এই শব্দটা খুব পড়েছি। দা ডিসিস্ট মানে এই যে দা কি বলে অ্যাসেট অফ দ্য ডিসিস্ট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য হেয়ার্স। তো মানে তার যে উত্তরাধিকার আছে তাদের মধ্যে বন্টন করা হবে। এই ক্ষেত্রে ডিসিস্ট কথাটা মৃত ব্যক্তি, এই কথাটা বারবার পড়ছি। আবার আর একটা নাউন পড়ছি খুব, ডেথ মৃত্যু না বলে ডিমাইজ, দা ডিমাইজ অফ দ্য প্রফেট, দা ডিমাইজ অমুক মানে কারো প্রস্থান বা মৃত্যু বা বিদায়, দুনিয়া থেকে বিদায় আর কি। তো ডিমাইজ মানে ডেথ। এই শব্দগুলো ফার্স্ট ইয়ারে মুসলিম ল অফ ইনহেরিটেন্স পড়ার সময় খুব বেশি পড়েছি। তাহলে দেখেন দা আন্ডারসাইন্ড, আন্ডারসাইন্ড মানে কোনো একটা লেখা আছে, যে ধরেন এখানে সেলার, এখানে বায়ার, ওর নিচে আপনি সিগনেচার করলেন, আর একজন সিগনেচার করলো, তাহলে একজন আর যদি সিগনেচার থাকে সেক্ষেত্রে আমরা বলি দা আন্ডারসাইন্ড একজন। আবার যদি দুইজনই থাকলো, মানে প্রাপক, ঠিক আছে, আবার প্রেরক বা দাতা গ্রহীতা, একজন আর সিগনেচার থাকলেও দা আন্ডারসাইন্ড বলা হয়, আবার একাধিক থাকলেও আন্ডারসাইন্ড। সেক্ষেত্রে ওই যে নিম্ন স্বাক্ষরকারী বা নিম্ন স্বাক্ষরকারীগণ, একটা সম্পদের মালিক একজন বিক্রি করতেছে, সেক্ষেত্রে দা আন্ডারসাইন্ড মানে নিম্ন স্বাক্ষরকারী। আর ওই সম্পদের মালিক 2 জন বা 2-এর অধিক, 5 জন, 10 জন, 20 জন এমনও আছে, সেক্ষেত্রে এই যে দা আন্ডারসাইন্ড মানে হলো নিম্ন স্বাক্ষরকারীগণ বা নিম্ন স্বাক্ষরকারীরা। তো এই যে দেখেন ইত্যাদি, এরা সিঙ্গুলার প্লুরাল উভয় ভাবে ব্যবহার হয়। যেমন কোন মামলার আসামি মানে অভিযুক্ত, যখন কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয় সে হচ্ছে অভিযুক্ত মানে সে আসামি। দণ্ডিত যখন তার মানে কি বলবো ট্রায়ালের মধ্যে তার অপরাধ প্রমাণিত হবে, তখন আমরা তাকে দণ্ডিত বলতে পারি বা অপরাধী বলতে পারি। কেউ কারো বিরুদ্ধে অভিযোগ আনলেই সে অপরাধী না। তাহলে যে দা অ্যাকিউজড, দা অ্যাকিউজড, এখানে দা অ্যাকিউজড ওয়াজ রিলিজড অন বেল মানে কি তার জামিনে তাকে রিলিজ করা হলো, অন বেল মানে জামানতে ছাড়া হলো। কেউ জামিন নিয়েছে, তার 5,000 হোক 10,000 টাকা হোক বেল বন্ডে, ঠিক আছে যে আমি তার জামিন নিলাম, সে অমুক তারিখে আদালতে হাজির হবে, না হলে দায়বদ্ধতা আমার বা ওই টাকা আমি কোর্টকে দেবো। তাহলে দেখেন দা অ্যাকিউজড ওয়াজ হবে কখন, আর আমরা আগে বলে দিলাম যদি ভার্ব সিঙ্গুলার হয় শেষে এস থাকবে। ওই যে ওয়ান্টস, ম্যাঙ্গোস, এই যে ওয়াজ, ইজ, হ্যাজ, এরা হলো সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে দা অ্যাকিউজড ওয়াজ মানে আসামি রিলিজড অন বেল, আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, আর আসামিদেরকে তখন হবে ওয়ার, দা অ্যাকিউজড ওয়ার রিলিজড অন বেল, জামিনে মুক্ত দেওয়া হয়েছিল। এই যে দেখেন অল দা অ্যাকিউজড হ্যাভ প্লিডেড গিলটি,
মানে কি সবগুলো আসামিরা, মানে সব আসামি, সব আসামি। বাংলায় এবার কিন্তু দুইবার প্লুরাল হবে না, দুইবার বহুবচন হবে না, এই জন্য অল দ্য অ্যাকিউজ, সব আসামি। ইংরেজিতে দুইবার প্লুরাল হয়, এই যে একবার প্লুরাল করলাম আবার প্লুরাল করলাম। হ্যাভ প্লিডেড গিল্টি, প্লিডেড গিল্টি মানে দোষ স্বীকার করা। প্লিডেড গিল্টি আর প্লিডেড নট গিল্টি। দোষ স্বীকার করা হলে প্লিড গিল্টি, আর দোষ স্বীকার করা না হলে আমি বলতেছি আমি আমার দোষ স্বীকার করতেছি না, আই প্লিড নট গিল্টি, মানে আমি অপরাধী না, আমি বলছি যে আমি অপরাধী না, সেক্ষেত্রে প্লিড নট গিল্টি। এখানে সব আসামি কি করলো, মানে নিজেদেরকে দোষী স্বীকার করলো, বা এক্ষেত্রে আর যদি দোষী স্বীকার না করে কিন্তু তখন গিল্টি এর আগে নট ইউজ করতে হবে, যে আই প্লিড নট গিল্টি। আদালতে দাঁড়িয়ে যদি বলেন যে হ্যাঁ আমি আমার দোষ স্বীকার করছি, তাইলে বলতে হবে আই প্লিড গিল্টি, আর আপনি দোষ স্বীকার করতেছেন না, সেক্ষেত্রে বলতে হবে যে আই প্লিড নট গিল্টি। তারপরে দেখেন দ্য অ্যাকিউজড ওয়াজ বা ওয়ার ফাউন্ড ইনোসেন্ট, মানে কি নিরপরাধ পাওয়া গেল। অপরাধীকে বা আসামিকে বা অভিযুক্তদেরকে যদি একজন হয় সেক্ষেত্রে নিরপরাধ, আর যদি একের অধিক হয় ওয়ার ফাউন্ড ইনোসেন্ট, মানে কি নির্দোষ পাওয়া গেল। একইভাবে দ্য অ্যাকিউজড ওয়ার অল ফাউন্ড গিল্টি। মজার একটা বিষয় দেখবেন, এই অল কিন্তু যদি বি ভার্ব থাকে, বি ভার্ব এর পরে বসবে, অল বসবে বি ভার্বের পরে, কিন্তু যদি এখানে হ্যাভ ভার্ব বা অন্য ভার্ব থাকে তখন আগে বসতো। এখানে দেখেন দ্য অ্যাকিউজড, এখানে দেখেন দ্য অ্যাকিউজড অল প্লিডেড গিল্টি, এটাই যদি হতো দেখেন দ্য অ্যাকিউজড অল হ্যাভ প্লিডেড গিল্টি। তো এখানে আরেকটা বিষয় আছে, যদি অক্সিলারি ভার্ব আবার প্রিন্সিপাল ভার্ব থাকে সেক্ষেত্রে আবার আরেক ঝামেলা, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসাতে হবে। তাহলে আমাদের অলটা ব্যবহার হবে বি ভার্বের পরে, কিন্তু যদি শুধু একটা এখানে হ্যাভ ভার্ব থাকতো, শুধু একটা হ্যাভ ভার্ব, সেক্ষেত্রে কিন্তু অল সামনে যাইতো। They all have bright future, they all have bright future। কিন্তু যদি ওই যে হ্যাভের পরে আবার পাস্ট পার্টিসিপল থাকে সেক্ষেত্রে ওই হ্যাভ ভার্ব এবং পাস্ট পার্টিসিপলের মাঝখানে বসবে অল, আর বি ভার্বের পরে। যেমন কিরকম, আমরা সবাই কি পাপী, আমরা সবাই পাপী, উই অল আর সিনার্স না, হবে উই আর অল সিনার্স, উই আর অল সিনার্স, বি ভার্বের পরে অল যাবে, উই আর অল সিনার্স, আমরা সবাই পাপী। তাহলে কি হচ্ছে, একটা আলোচনা করতে গেলে আরো অনেকগুলো আলোচনা চলে আসে। তাহলে কি বললাম, এই অলের ব্যবহারটা বি ভার্বের পরে এবং মানে বি ভার্বের পরে এবং অক্সিলারি প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে, আর অন্যান্য ক্ষেত্রে মানে সাবজেক্টের পরে অল বসবে। যেমন দে অল ডিড ইট, দে অল ডিড ইট। তারপরে দেখেন দ্য ডিসিস্ট, মৃত ব্যক্তির কথা বলা হয়েছে, যদি একজন হয় সেক্ষেত্রে ওয়াজ, একাধিক হলো ওয়ার এমপ্লয়েড, মানে কি মৃত ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল বাই দ্য কোম্পানি, কোম্পানির দ্বারা এই মৃত ব্যক্তিকে কি করা হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল। এই যে উই দ্য আন্ডারসাইন্ড, স্ট্রংলি অবজেক্ট, মানে আমরা নিম্ন স্বাক্ষরকারী, ঠিক আছে, তীব্রভাবে কি জানাই, আপত্তি জানাই। তারপরে কি বিষয় আপত্তি জানাই, ড্যাশ ড্যাশ ড্যাশ, এই বিষয় এই হয়েছে ওই হয়েছে। দেখেন উই দ্য আন্ডারসাইন্ড এগ্রি টু, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ মানে সম্মতি জানাই বা আমরা রাজি আছি যে বিষয় সেটাই আর কি। ঠিক একইভাবে দেখেন দ্য ফোর আর অলওয়েজ আনহ্যাপি। দ্য ফোর এখানে এটা আসছিল প্রথম ইসলামিক ইউনিভার্সিটিতে খ ইউনিটে 2002-03। আমি ভাবছিলাম এই প্রশ্নটা মাস্টার বই থেকে উঠাই দেব। আমি 2021 সালে ভাবলাম এই প্রশ্ন তো অনেক পুরাতন, কোথায় আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে, সেই কুষ্টিয়াতে ইসলামিক ইউনিভার্সিটি উঠাই দিই। পরে দেখা গেল 2021 সালে দেখেন এই প্রশ্নটা রিপিট হয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব বা সহকারী পরিচালক। তার মানে কত বছর পরে, কোথায় 2 সাল কোথায় 21 সাল, প্রায় 20 বছর পরে রিপিট হয়েছে, মাস্টার বই ছিল। এই প্রশ্নগুলো আমি এক সময় বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি গাইডগুলো থেকে, তারপরে বিভিন্ন প্রশ্ন ব্যাংকগুলো তখন পাওয়া যাইত, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কালেক্ট করে, আমি এগুলো কালেক্ট করে করে এক সময় এই প্রশ্নগুলো এইভাবে অধ্যায়ভিত্তিক সাজিয়েছি। আমি নির্দিষ্ট একক কোনো বই পাইনি, আমি এগুলো বিভিন্ন বই থেকে গুছিয়ে আজকে বই করেছি। এখন অন্য বিভিন্ন টিচাররা এগুলো আরামসে পেয়ে যায়, কারণ আমি তো দিয়েই রাখছি। তাদের জন্য প্রশ্ন সংগ্রহ করা খুব কঠিন কাজ না, কিন্তু এইগুলো আমাকে কালেক্ট করতে আমার লাইফের 16 বছর চলে গেছে।
এই যে মাস্টার বইটা এই অবস্থায় দেখছেন, নেক্সটে যখন সুপার এডিশন আসবে দেখবেন আরো প্রচুর পরিবর্তন আসবে। যাক, আমরা পরের, ফোন কি বন্ধ হয়ে গেল, ফোনে বোঝা যাচ্ছে না। তাহলে পরে দেখেন, আই থিঙ্ক ড্যাশ পে মোর ট্যাক্সেস মানে কি, ধনীদেরকে বেশি কর প্রদান করা উচিত। বেশি কর পে মানে পরিশোধ করা, বেশি কর পরিশোধ করা উচিত। আমি নিজেও চেষ্টা করি বেশি বেশি কর দেওয়ার। তো দেখেন, আই থিঙ্ক, তবে মজার একটা বিষয় আপনাদেরকে এখানে একটা বিষয় বলে রাখি, এই যে আই থিঙ্ক এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি, কারণ এই প্রসঙ্গ আসলো, আপনারা ভিডিওস পরবর্তীতে দেখলেও মাথায় রাখবেন এটা এইভাবে লেখা যায়। এই যে দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস ফর মাই লাইকিং, ফর মাই লাইকিং মানে আই থিঙ্ক। ধরেন আপনি একটা মিষ্টি খাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলতেছি মানে একটা ফ্রুট খাচ্ছেন, সেক্ষেত্রে বললেন যে ফ্রুটটা খুব বেশি মিষ্টি। বা আপনি চা খাচ্ছেন, চায় চিনি বেশি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি বলতেছেন অথবা কফি বা চাটা খুব বেশি মিষ্টি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলতেছি দ্য কফি অথবা দ্য টি ওয়াজ টু সুইট ফর মাই লাইকিং। মানে আমি প্রত্যাশা করছিলাম আমার পছন্দ অনুসারে আর একটু কম হোক, মানে বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে এই যে ফর মাই লাইকিং মানে আই থিঙ্ক, আমি বলতেছি দ্য টি বা দ্য কফি ওয়াজ টু সুইট ফর মাই লাইকিং মানে আই থিঙ্ক দ্য কফি ওয়াজ টু সুইট বা দ্য টি ওয়াজ টু সুইট, খুব বেশি হয়ে গেছে, মানে আই লাইক ইট লেস সুইট, মানে আমি চাইছি এটা আর একটু কম হলে ভালো হতো। তো যেহেতু আসলে এই প্রসঙ্গে তাই বলে রাখলাম, শেখার তো শেষ নাই। যদি কোনো সেন্টেন্সের শেষে ফর মাই লাইকিং দেখেন তাহলে বুঝবেন ফর মাই লাইকিং মানে আই থিঙ্ক, মানে সেটা বেশি হয়ে গেলে আপনাকে কমাতে হবে, মানে আপনার পছন্দ অনুসারে যদি কম হয় সেক্ষেত্রে বাড়াতে হবে। তাহলে দেখেন, আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস, এবার আসেন শুড পে মোর ট্যাক্সেস, জাস্ট এটাই কোন ভার্সিটিতে আসলো না আসলো দেখে নেন। তাহলে অপশন এতে আছে দ্য রিচ, বিতে আছে দ্য রিসিস হবে না, কারণটা বলে আসলাম, এটা প্লুরাল নাউন ঠিকই, কিন্তু এটা প্লুরাল কমন নাউন না, এটা পার্সনকে বোঝায় না, এটা সম্পদ বোঝায়। রিচ হবে না, রিসিস। তো এটা হবে না, এটাও হবে না, কারণ প্লুরাল কমন নাউন বোঝাতে আমাদের দা লাগবে, সাথে অ্যাডজেক্টিভ লাগবে, মানে ধনীরা বা ধনীদের বা ধনীগণ, যা ঘোড়ার ডিম। এবার দেখেন, দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ, এই জায়গায় আমাদের দ্য রিচ হচ্ছে প্লুরাল কমন নাউন। আবার যদি শুধু রিচের নিচে আন্ডারলাইন থাকতো বা শুধু ফোরের নিচে আন্ডারলাইন থাকতো তাহলে এরা নাউন হতো। নেক্সট ক্লাসে কিন্তু আবার পুরাণগুলা রিভিউ হবে, এবং এ সংক্রান্ত যদি কোনো নতুন কোশ্চেন বা নতুন তথ্য থাকে সেক্ষেত্রে আমি কিন্তু আবার আলাদা পিডিএফ নিয়ে এর সঙ্গে অ্যাড করে দেব নেক্সট ক্লাসে। তাহলে দেখেন, কালেক্টিভ নাউন, যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টি বোঝায় তাদেরকে কালেক্টিভ নাউন বলে, অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টিকে কালেক্টিভ নাউন বলে। তো এর আগে বললাম, যেমন দেখেন ম্যান মানে পৃথিবীতে এই যে আমাদের মতো অস্তিত্ব সম্পন্ন জীবগুলো আছে এরা সবই ম্যান, আশরাফুল মাখলুকাত যারা আছে, কিন্তু এর অল্প কিছু নিয়ে আপনি গঠন করতেছেন সোসাইটি। বিভিন্ন ধরনের সমাজে সোসাইটি আছে, বিভিন্ন সমাজ গ্রুপ গঠন করেন, টিম গঠন করেন, যা ঘোড়ার ডিম করেন, মানে অল্প কিছু হলেই এই যে একটা সমষ্টিবাচক নাম দিয়ে দিচ্ছি। যেমন ক্রিকেটার, পৃথিবীতে অনেক ক্রিকেটার আছে, কিন্তু 11 জন নিয়ে আপনি টিম গঠন করলেন, তাহলে টিমটা কি হচ্ছে? কালেকটিভ নাউন। যেমন দেখেন, কাউজ আর ইউজফুল অ্যানিমাল, পৃথিবীতে যত গরু আছে ধরে নিলাম সবগুলোই উপকারী প্রাণী, তাহলে কি হচ্ছে? আমি এক পাল গরু, ওর মধ্যে অল্প কিছু নিচ্ছি, তাহলে কি হচ্ছে? এ হার্ড অফ কাউস, মানে এক পাল, ওখানে অল্প কিছু গরু থাকে, পৃথিবীর সবগুলো থাকে না। তাহলে কালেকটিভ নাউনটা কি হচ্ছে? যে কমন নাউনের, মানে কিছু কমন নাউন নিয়ে যে সমষ্টিটা হয়, এই সমষ্টিবাচক কমন নাউনের যে নামটা, এই সমষ্টিবাচক নামকে বলা হয় কালেকটিভ নাউন। এখানে আর্মি দেখেন, সোলজার, সেনাবাহিনীতে আর্মিতে যতগুলা মানে লোকজন আছে প্রত্যেকে ধরে নিলাম সোলজার, তবে যদিও একদম নিচে যারা থাকে র্যাঙ্কে তাদেরকে সোলজার বলে, কিন্তু আসলে সামগ্রিকভাবে বাহিনীতে যারা চাকরি করে সবাই সোলজার। তো আর্মি,
অ্যান আর্মি অফ সোলজার্স। আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। এবার অডিয়েন্স দেখেন, শ্রোতা, যারা শুনে সবাই শ্রোতা, কিন্তু আমরা শ্রোতা মণ্ডলী একটা অনুষ্ঠানে যে কয়জন, ওর বাইরেও কিন্তু আরো পৃথিবীতে শ্রোতা আছে, কিন্তু আমরা ওই সমষ্টিটাকে অডিয়েন্স বোঝাচ্ছি। একইভাবে ক্রাউড, প্রোনাউন্সিয়েশন কিন্তু এখানে আমি ক্রাউড লিখে রাখছি আমাদের প্যাটার্নে, কিন্তু প্রোনাউন্সিয়েশন হবে ক্রাউড, সি এর উচ্চারণ ক্ষয়ের মতো হবে, ক্রাউড, জনতা বা ভিড়। একইভাবে কমিটি, ক্লার্জিস, যাজক মন্ডলী, ক্লাস, ফ্যামিলি, ফ্লোক, হার্ড, ফ্লিট। এখন দেখেন ফ্লোক, এটা মূলত ছোট কোনো জন্তু মানে অ্যানিমাল বা পাখির, বার্ডসের যে ঝাঁকটা সেটাকে আমরা বলি ফ্লোক। আর হার্ড অপেক্ষাকৃত বড়, তবে ছোট হলেও হতে পারে, যেমন হার্ড অফ কাউজও বলতে পারি, হার্ড অফ শিপও বলতে পারি, আবার ফ্লোক অফ শিপও বলতে পারি, মানে শিপের ক্ষেত্রে হার্ডও ইউজ করা যায়। এই এক্সেপশনগুলো আছে, যাক এগুলো ডিকশনারি থেকে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের আর কনফিউশন থাকবে না। এই যে ফ্লিট, রণতরীর বহর, এগুলো আপনারা দেখে নিন। জুরি, বিচারক মন্ডলী, এখন জুরি সিস্টেম বাংলাদেশে না বাংলাদেশে নাই, মেজরিটি। আমি ইন্ডিয়ান একটা সিনেমা দেখছিলাম রুস্তম, সেক্ষেত্রে এই জুরি সিস্টেমটা দেখছিলাম। এবার আসেন মাইনরিটি, মেজরিটি, সংখ্যাগুরু, সংখ্যালঘু, জাগোয়ার ডিম, নেশন। নেশনের আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, কালেকটিভ নাউনগুলো সাধারণত সিঙ্গুলার কমন নাউন, সাধারণত সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউন থাকাকালীন এদেরকে কালেকটিভ নাউন বলা হয়। যখনই এদের প্লুরাল হয়ে যাবে তখন এরা কিন্তু হয়ে যাবে কমন নাউন। মানে কালেকটিভ নাউনের আগে এ বসুক, অ্যান বসুক, দা বসুক, এরা কালেকটিভ নাউনই থাকবে। যখন এদের প্লুরাল করা হবে, যখন এদের প্লুরাল করা হবে তখন এরা হয়ে যাবে কমন নাউন। এই যে মব, উশৃঙ্খল জনতা, তারপরে নেভি, পার্লামেন্ট, পাবলিক। এই প্রশ্নটা নিয়ে অনেকের ডাউট আছে। অনেক শিক্ষার্থী আবার প্রশ্ন করছে যে এখানে মব হ্যাভ হলো না কেন, এটা তো আলাদা হয়ে গেছে। এখানে দেখেন দ্য মব ডিসপার্সড, এখানে হ্যাজ কেন হলো? ডিসপার্স মানে কি, এলো পাতাড়ি তো হয়ে গেছে। তো মজার একটা বিষয় দেখেন, ধরেন আপনি বগুড়ার সাতমাথাতে বা কোনো একটা জায়গায় শাহবাগ চত্বরে দাঁড়ালেন, এখানে এই মবের মধ্যে, এই উশৃঙ্খল জনতার মধ্যে লোক সংখ্যা কতজন আছে? ধরলাম 30 জন বা ধরলাম 300 জন, ধরলাম 300 জনই। যখন এদের উপরে পুলিশ লাঠি চার্জ করবে, টিয়ার গ্যাস মারবে, তখন ধরে নিলাম এই 300 জনই ওখান থেকে ভেঙে গেল। তো এই ডিসপার্স এটা পুরোটাকেই বোঝাচ্ছে, মানে পুরো উশৃঙ্খল যে জনতা ছিল সবাই চলে গেছে। মানে এটা যদিও এলা পাতাড়ি হয়ে গেল, কিন্তু আসলে পুরোটাই মানে সামগ্রিকভাবেই বোঝালো। কি, দা ক্রাউড ওয়াজ বিগ, মানে ওই ক্রাউড সামগ্রিকভাবে, যে এটা বিশাল ক্রাউড। একইভাবে বলতেছি দা মব ওয়াজ বিগ, তো সামগ্রিক সেন্সে কিন্তু এই মবকেই বোঝাচ্ছে। এটা ডিসপার্স হয়ে গেলে পুরোটাকেই বোঝাচ্ছে, এই কারণে ভার্বটা সিঙ্গুলার। যদিও মডার্নে এই সেন্সগুলো খাটানো হয় না, এখন এক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুটোই ব্যবহার হয়। ট্রেডিশনালি এক্সপ্লেনেশনটা ওই রকমই ছিল, মানে ডিসপার্স থাকলেও আগের সেন্সে যে আমার পুরোটাকেই, মানে এখানে 300 জন থাকলে আমি 300 জনকেই কি বলবো, ছত্রভঙ্গ করে দিছি, মানে একজনও নাই। কিন্তু এর মধ্যে যদি দেখা গেছে যে অর্ধেকের বেশি এক মানে দিকে ওখানে থেকে গেল, অর্ধেক চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আবার ভার্ব প্লুরাল হতো। এখানে এগুলো আপনাদের সুবিধার্থে দেওয়া আছে। অ্যান আর্মি মানে কালেকশন অফ সোলজার, এ ফ্লিট এ কালেকশন অফ শিপস অর ভেসেলস। জাহাজ, এই যে আমরা ফ্লিট, রণতরীর বহর, যুদ্ধ জাহাজ। এ ক্রাউড এ কালেকশন অফ পিপল, লোকজনের যে সংগ্রহ বা সমষ্টি, কালেকশন মানে সমষ্টি। এ ক্রু, ক্রু মানে এ নাম্বার অফ সেইলার্স বা এ কালেকশন অফ সেইলার্স। দ্য পুলিশ ফায়ার্ড দ্য মব, সেন্টেন্সগুলা। এ কমিটি অফ 3, 3 জনের কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড, এই কমিটিকে সামগ্রিকভাবে বোঝাচ্ছে, এককভাবে, এ কারণে ভার্ব সিঙ্গুলার হয়েছে। একইভাবে দ্য আর্মি ওয়াজ ডিফিটেড, আর্মি ডিফিটেড মানে সবাই মিলেই পরাজিত হয়েছে। যদিও কিছু বাইচা ছিল বা কিছু ফাইট করেই যাচ্ছিল, তারপরে ধরে নেওয়া হবে যে সবাই, মানে মেজরিটি পরাজিত হওয়া মানে অন্যরাও পরাজিত হয়েছে, এই কারণে ভার্ব সিঙ্গুলার। মানে যখন ইন্ডিভিজুয়ালি, মানে কি বলবো, যে অ্যাজ এ হোল সামগ্রিকভাবে বোঝাবে, সেই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে। উই স এ ফ্লিট অফ শিপস ইন দ্য হারবার, হারবার মানে পোতাশ্রয়, যেখানে জাহাজ নোঙ্গর করে বা থাকে। তাহলে উই স এ ফ্লিট অফ শিপ, এখানে ফ্লিটটা আমাদের কালেকটিভ নাউন। এই যে রণতরী বহর, ফ্লিট অফ কালেকশন অফ শিপ অর ভেসেলস। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পিপলস বা 20 স্টুডেন্টস, এখানে দেখেন
এই যে হাই স্কুলের যে স্টুডেন্টগুলো এরা এদেরকে আমরা আগে যখন আমরা অ্যাপ্লিকেশন লিখতাম ক্লাস 6-এ ইউর অবিডিয়েন্ট পিপল তখন এই লিখতাম। তো মানে আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পিপলস মানে 20 স্টুডেন্টস। তাহলে এখানে ক্লাস হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এটা সামষ্টিকভাবে বুঝাইছে, এই কারণে ভার্ব সিঙ্গুলার হয়েছে, এই যে এস যুক্ত হয়েছে, কনসিস্ট অফ 20 পিপলস মানে এখানে স্টুডেন্টস, এটা কিন্তু কমন নাউন, পিপল বা স্টুডেন্টস, এই কারণে এস। ক্লাস কালেকটিভ নাউন, পিপলস কমন নাউন। এখানে এন বি নোটা বেনি দেখেন, খ্যাটল, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্বিন এসব কালেকটিভ নাউন গঠনের সিঙ্গুলার হলেও প্লুরাল হিসেবে ব্যবহার হয়। খ্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, দ্য পুলিশ আর ইনফর্ম ইয়েস্টারডে, পুলিশকে গতকাল জানানো হয়েছে। পুলিশের পরে যদিও আমাদের দেশে মানে এই যে বাংলা একাডেমির ডিকশনারি বা দুই একটা রাইটার হবে ভার্ব সিঙ্গুলার আছে। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখা দরকার, এমনও হতে পারে যে এখন থেকে 50 বছর আগে পুলিশের পরে সিঙ্গুলার ভার্ব ইউজ হতো, অসম্ভব নয়। এই জন্য আমি কাউকে দোষারোপ করতেছি না, যে আগে হয়তো সিঙ্গুলার ভার্বের ব্যবহার ছিল। যেমন দেখেন সুইমিং বা ওয়াকিং এর পরে গুড এক্সারসাইজ সব বইয়ে পাওয়া যাচ্ছে, তেমনি অনেক পুরাতন বইয়ে পুলিশের পরে হয়তো বা একটা সময় সিঙ্গুলার ভার্বের প্রচলন ছিল, মডার্ন টাইমে এসে 20-30 বছর হয়তো বা পরিবর্তন হয়েছে বা 50 বছরে পরিবর্তন হয়েছে, এমনটা হতে পারে, অসম্ভব না। রেফারেন্স খুঁজতে খুঁজতে হয়তো এক সময় পাওয়া যাবে। সব কালেকটিভ নাউনের এক্সাম্পল আমরা দেখি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ খ্যাটল, তাহলে এখানে খ্যাটল হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এখানে দেখেন মজার একটা বিষয়, এ হার্ড অফ খ্যাটল ইজ পাসিং, এ হার্ড অফ খ্যাটল ইজ পাসিং। এখানে খ্যাটলটা কিন্তু এখানে আবার কমন নাউন, এখানে হার্ডটা এটা কালেকটিভ, এখানে এটা হলো কালেকটিভ আর এটা হলো কমন। গবাদি পশুর সমষ্টি এইটা কিন্তু কালেকটিভ নাউন। এই জায়গাতে এমন হতে পারতো, দেখেন এ হার্ড অফ খাউস ইজ পাসিং, এ হার্ড অফ মানে কি খাউস আর পাসিং, তো এই জায়গায় খ্যাটল মানেও যা, খাউস মানেও তা, কাউ ব্যবহার করলে আমাদেরকে প্লুরাল ইউজ করতে হবে। তো যখন এটা প্লুরাল সেন্সে ইউজ হচ্ছে এটা কিন্তু কমন নাউন। আবার বলে দিই, এ হার্ড অফ খ্যাটল ইজ পাসিং, সেক্ষেত্রে হার্ডটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন এই প্রশ্নটাই যদি আবার এইভাবে আসে, এর নিচে আন্ডারলাইন না হয় এর নিচে হলো, সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাবে কমন নাউন। এখানে শুধু ক্যাটল হলে কমন নাউন হবে, মানে এ হার্ড অফ ক্যাটল মানে এ হার্ড অফ খাউস, এখানে তখন এই ক্যাটল ইকুয়াল টু খাউস। এই যে আপনাদের যে প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে অনেকে দেখেন, দ্য ওয়ার্ড আর্মি ইজ, কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, হেয়ার দ্য ওয়ার্ড আর্মি। এখন আর একটা প্রশ্ন আছে, অ্যান আর্মি, জি অ্যান আর্মি, তো আমি কি বললাম কালেকটিভ নাউনের আগে এ বসুক, অ্যান বসুক, দা বসুক, ওরা কালেকটিভ নাউনই থাকবে, শুধু এরা কমন নাউন তখনই হবে যখন এদের প্লুরাল হবে। তাহলে ওয়ার্ড আর্মি হোক অথবা কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, এক্ষেত্রে আর্মি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। দেখেন ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, এই যে রণতরীর যে নৌবহর আর কি, ফ্লিট, তাহলে এটা কালেকটিভ নাউন। আলী স এ ফ্লোক অফ শিপ, মানে কি সে এক পাল ভেড়া দেখলো, এই যে ফ্লোক, এক্ষেত্রে দেখেন ফ্লোক অফ শিপ, এখানে শিপটা কিন্তু প্লুরাল। যদি এই প্রশ্নটাই আসে এখানে শিপ কোন ধরনের নাউন, আলী স এ ফ্লোক অফ শিপ, শিপ কোন ধরনের নাউন, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, তাহলে এখানে শিপ কিন্তু প্লুরাল নাউন। দেখতে মানে শিপের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম, কিন্তু এই জায়গায় ব্যবহার হয়েছে ওই যে হার্ড অফ ক্যাটল যেমন ছিল মানে হার্ড অফ কাউস, ঠিক একইভাবে এখানে দেখেন এ ফ্লোক অফ বার্ডস, এখানে যদি বার্ড বসাই আমরা, যে আলী স এ ফ্লোক অফ বার্ড বসালে কিন্তু তখন আর বার্ড হবে না, এই জায়গায় যদি আমরা বার্ড বসাই তখন বার্ডস লিখতে হবে, আলী স এ ফ্লোক অফ বার্ডস। তো এখানে ফ্লোক, ফ্লোক হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এখানে শিপ, তো শিপটা এখানে কিন্তু প্লুরাল, শিপ এখানে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে। এই সেন্সগুলো রাখবেন, অনেক সময় নাম্বারের মধ্যেই প্রশ্নকর্তা দিয়ে দিল যে আলী স এ ফ্লোক অফ শিপ, এখানে শিপ কি সিঙ্গুলার নাকি প্লুরাল। আবার দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি, এই যে ফ্যামিলি মেম্বারদের নিয়ে গঠন হচ্ছে ফ্যামিলি, এটা কালেকটিভ নাউন।
যাই হোক, এখানে দেখেন দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ। এখানে এক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল এখানে ওয়ার কেন হলো না। মডার্ন গ্রামার অনুসারে এখানে ওয়ার হবে, কিন্তু ট্রেডিশনালি এই কালেকটিভলি একে সমষ্টিবাচক ভাবে বোঝাচ্ছে যে জনতা বা ভিড়টা ছিল খুব বড়। তো এই সামগ্রিক ভাব বোঝানোর কারণে এরপরে আমাদের ভার্ব বসবে সিঙ্গুলার। এখানে কোনো ডিফারেন্সেস বোঝায়নি। দেখেন দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, তাহলে ক্রাউড এক্ষেত্রে আমাদের কোন ধরনের নাউন? ক্রাউডটা হচ্ছে কালেকটিভ নাউন। এখানে অনেক চার্ট দেওয়া আছে মাস্টার বইয়ে, দেখেন সহজ কথায় কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। উদাহরণ এই যে দেখেন, এ ব্যাচ অফ স্টুডেন্টস বা এ গ্রুপ অফ স্টুডেন্টস, ছাত্রের দল। এ বেবি অফ লেডিস বা বিউটিস বা লাভলিজও হতে পারে। আপনাদেরকে বলে রাখি, লেডিস মানে ভদ্র মহিলা, বিউটিস মানে সুন্দরী। আবার এখানে ওল্ড ফ্যাশন হিসেবে লাভলিস, লাভলি থেকে লাভলিস, যেমন বিউটি থেকে বিউটিস তেমনি লাভলি থেকে লাভলিস, যে বেবি অফ লেডি বা লাভলিস বা বিউটিস। এখানে অনেক শিক্ষার্থী আবার আমাকে এইটা প্রশ্ন করছে এখানে স্কুল কেন আসলো। তারা ডিকশনারিতে স্কুল খুঁজে পায় না। আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি, ফোন না বন্ধ হয়ে যায়। দেখেন এ স্কুল অফ অরশোল, এটা পাবেন ক্লিপস্টোভেল যারা পড়ছে তারা এইটা পাইছে, বা অক্সফোর্ড কেমব্রিজে এইটা পাইছে, কিন্তু স্কুলটা তারা পায়নি। স্কুল অফ ফিশ, এখানে ফিশটাও কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে। স্কুল অফ ফিশেস না, কিন্তু স্কুল অফ ফিশ। ওই যে আমরা যেমন দেখলাম যে এ ফ্লোক অফ শিপ, এ হার্ড অফ ক্যাটল, তো এখানেও কিন্তু এটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে। ফিশের প্লুরাল সংখ্যাবাচক ক্ষেত্রে ফিশ, কিন্তু বিভিন্ন প্রজাতি বোঝালে তখন হবে ফিশেস। এই ডিফারেন্সটাও আপনাদেরকে দেখাবো, কখন ফিশ হয় আর কখন ফিশেস হয়। তো যাক, আমরা আবারও ফিরে যাচ্ছি ডিকশনারিতে, দেখায় আপনাদেরকে স্কুল আছে কিনা। অনেক শিক্ষার্থী স্কুল খুঁজে পায় না। দেখেন এগুলো কিন্তু আপনারা পাবেন না। ইনস্টিটিউশন ফর এডুকেশন, সেক্ষেত্রে কিন্তু এই স্কুল মানে এগুলো কমন নাউন, মানে কমন নাউনও হতে পারে। ডান্সিং স্কুল এক্ষেত্রে কিন্তু কমন নাউন। যখন সমষ্টি বুঝাবে আছে নাই, তাহলে আমরা কোথায় পাবো? দেখেন এখানে কিন্তু কেমব্রিজেও নাই, কেমব্রিজেও পাবেন না। দেখেন এ প্লেস ওয়ার চিলড্রেন গো টু বি এডুকেটেড, যেখানে যাই নাই, এখানে আপনারা খুঁজে পাবেন না। দেখেন আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, চিলড্রেন টিচার এট স্কুল, সিঙ্গুলার প্লাস প্লুরাল ভার্ব, আছে নাই। কালেকটিভ নাউন হতে পারে, দেখেন এ গ্রুপ অফ পেইন্টার্স, রাইটার, পোয়েটস হুজ ওয়ার্ক ইজ সিমিলার, স্পেশালি সিমিলার টু দ্যাট অফ পার্টিকুলার লিডার। হ্যাঁ নাই, কিন্তু আমরা পাবো কোথায় সেটাই দেখাই। আসেন স্কুল অফ রাইটার, যেটা আমরা আগে পড়ে আসলাম। এই যে দেখেন এ স্কুল অফ ফিশ অর ডলফিনস ইজ এ লার্জ গ্রুপ অফ দেম মুভিং থ্রু ওয়াটার টুগেদার। ঝাঁক, এ স্কুল অফ ফিশ অর ডলফিনস ইজ এ লার্জ গ্রুপ অফ দেম মুভিং থ্রু, তাহলে কি এ স্কুল অফ ফিশ পেলেন? এ স্কুল অফ ফিশ মাছের ঝাঁক বা দল, অর ডলফিনস ডলফিনের ঝাঁক, ইজ আ লার্জ গ্রুপ অফ দেম মানে তাদের একটা বিশাল দল, মুভিং থ্রু ওয়াটার টুগেদার যারা পানির মধ্যে দিয়ে একসঙ্গে কি করে? চলাচল করে, যাকে আমরা বলি মাছের বা ডলফিনের ঝাঁক। তাহলে আপনারা বুঝলেন তো, সবসময় যে অক্সফোর্ড কেমব্রিজে পাবেন সবকিছু তা কিন্তু না। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে সবকিছু পাবেন না। তো যাই হোক, আজকের আমি ক্লাসটা এখানে সমাপ্তি টানতেছি। ভালো থাকবেন আপনারা। আবারও বলি, আমার ক্লাসের মধ্যে কোনো যদি ভুল তথ্য, সেটা স্লিপ অফ পেন হোক, স্লিপ অফ টাং হোক, কোনোভাবে উপস্থাপন হয়ে থাকে, প্লিজ আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সংশোধনী দেওয়ার। আর আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।